সামান্য যে একটু ফিজিক্যাল এক্সারসাইজ, সামান্য একটু হাঁটাটাটা, সেটাও যে একটা এক্সারসাইজের মধ্যে পড়ে, সেটাও যে ডায়াবেটিস প্রিভেনশনের জন্য ইম্পর্টেন্ট রোল আছে, সেটা আমরা বুঝি না। ডায়াবেটিসের ওষুধ ঠিকঠাক খাচ্ছেন না, তাদের মেমারির প্রবলেম হয়, আর্লি ডিমেনশিয়া, অ্যালজাইমার্স এগুলো হয়। হেলদি লাইফস্টাইল একটা অভ্যেস, একটা ডিসিপ্লিন, একটা রেগুলারিটি। লেবু আর মধু দিয়ে জল খেলে যে রোগ হবে, এটা একটা মিথ। কি জন্য হয় ডায়াবেটিস? টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, এটা কি ব্যাপারটা কি? কিন্তু ওজন বেশি, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, প্রেশার বেশি, কোলেস্ট্রল বেশি, কি ফ্যাটি লিভার আছে, অথচ ওজন কমাতে পারছে না। আমি বলো খেতে বসার আগে 3 গ্লাস জল খেয়ে নিন, পেটটা ভরে যাবে, বেশি খাবার খেতে পারবেন না। ভারতবর্ষকে বলা হচ্ছে যে ডায়াবেটিস ক্যাপিটাল, এবং গ্রাউন্ড লেভেলে আপনারা যখন পেশেন্টদের দেখছেন, সিচুয়েশনটা কতটা সিরিয়াস বলে মনে হচ্ছে? বাজারে এসছে এই ওষুধটা, এটা তো ডায়াবেটিস কন্ট্রোল করছে, তার সঙ্গে ওজন কমাচ্ছে, তার সঙ্গে স্ট্রোক প্রিভেন্ট করছে, হার্ট অ্যাটাক প্রিভেন্ট করছে, কিডনি প্রোটেকশন দিচ্ছে। পুরে বাপরে! বাট দিস ইজ ভেরি এক্সপেন্সিভ নাও। সোশ্যাল মিডিয়াতে কোন কোন মিস ইনফরমেশনগুলো ডেঞ্জারাস, যেগুলো আমাদের অ্যাভয়েড করাই উচিত? মানে কোনো একটা জিনিস যদি এক্ষুনি বন্ধ করতে বলা হয় ডায়াবেটিস পেশেন্টের জন্য, সেটা কি? স্মোকিং এবং অ্যালকোহল। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল, মানে মিষ্টি তবু খেতে পারে? হ্যাঁ, মিষ্টি খান ডায়াবেটিসের সঙ্গে কি আমাদের সেক্সুয়াল হেলথের কোনো সম্পর্ক আছে? ভীষণভাবে এবং খুব বড়োভাবে। ঘুম কম থেকে বাচ্চার ওবেসিটি হচ্ছে, মেটাবলিক ডিজিজ হচ্ছে, এরকম অনেক বাচ্চা আমাদের কাছে আসে যাদের অল্প বয়স থেকেই ফ্যাটি লিভার তৈরি হওয়া শুরু হয়ে গেছে। দে আর দ্য ফিউচার ক্যান্ডিডেট ফর দ্য ডায়াবেটিস। সে ভবিষ্যতে ডায়াবেটিসের জন্য একদম তার গ্রাউন্ড ওয়ার্ক শুরু হয়ে গেছে ছোটোবেলা থেকে, তার জন্য কিছুটা হলেও বাবা মা রেসপন্সিবল। ইউ হ্যাভ 30 সেকেন্ডস, তার মধ্যে আপনাকে বাঙালিকে সতর্ক করতে হবে, কি বলবেন? এক নম্বর কথা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আবার আপনাদের দাবিতে বা আপনাদের রিকোয়েস্টে আমাদের হেলথ অ্যান্ড লাইফস্টাইলের সেগমেন্টের পর্ব। আজকে আমরা মূলত কথা বলবো ডায়াবেটিস নিয়ে শুরু করব, তবে তারপর আরও অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আর আজকে আমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, ডক্টর এস এ মালিক, একজন বিখ্যাত ডাক্তার। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরুর দিকটা না একটু ডায়াবেটিস নিয়ে কথা বলি, কারণ সবারই চিন্তার বিষয় হচ্ছে হ্যাঁ, ডায়াবেটিস। নিশ্চয়ই। তাহলে লেটস স্টার্ট উইথ, যদি তোমাকে সহজ ভাষায় ডায়াবেটিস কি বলতে বলা হয়, তাহলে কি বলবে? ডায়াবেটিস একটা মেটাবলিক ডিজিজ, বিপাকক্রিয়ার একটা অসুখ, যেটা হয় মূলত হচ্ছে ইনসুলিন কম তৈরি হলে, অথবা ইনসুলিন যেটা তৈরি হচ্ছে সেটা ভালো করে কাজ করতে পারছে না। এটা একটা অসুখ বলতে পারেন, শুধু সুগার বাড়া অসুখ নয় এটা আর কি। মানে আমরা যেটা বলি ডায়াবেটিস হয়েছে মানে রক্তে সুগার বেড়ে গেছে, চিনি বেড়ে গেছে, চিনি কম খেতে হয়, ব্যাপারটা তা নয় আর কি। এর একটা মাল্টি ডাইমেনশনাল এফেক্ট আছে এর বডিতে। আচ্ছা। মানে ডায়াবেটিস এমন একটা অসুখ, সেটা সুগার তো বাড়লো, সুগার বেড়েছে তো কি হয়েছে, সুগার তো অনেক লোকের এমনি ডায়াবেটিস আছে, তারা ঘুরে বেড়াচ্ছেন, জানেন না তাদের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস মূলত যেটা করে হচ্ছে আমাদের অর্গান ড্যামেজ করে। আমাদের হার্ট, কিডনি, আমাদের ব্রেন, আমাদের চোখ, এগুলোকে নষ্ট করতে থাকে, লিভারকে নষ্ট করতে থাকে। সেই জন্য ডায়াবেটিসকে আজকাল ওই মানে একটা রোগ বলা হয় না আর কি, বলতে পারেন যে একটা অনেকগুলো অসুখের সমষ্টি। তবে সোজা ভাষায় বলতে গেলে একটা একটা মেটাবলিক ডিজিজ, যেহেতু ইনসুলিনের সঙ্গে ইনভলভড আছে, একটা হরমোনের ডিজিজও বলা যেতে পারে। কিন্তু এটা একটা অসুখ যেটা এখন মহামারীর মতো সারা পৃথিবীতে আর কি। আমাদের তো ডায়াবেটিস ক্যাপিটাল বলা হচ্ছে। হ্যাঁ। তাহলে এবার আমাকে এটা বলুন যে আমরা খুব শুনি টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, এটা কি ব্যাপারটা কি? ডায়াবেটিসের অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন টাইপ 1 ডায়াবেটিস, যেখানে ইনসুলিন তৈরি হচ্ছে না, কারণ ইনসুলিন তৈরি করার যে কোষগুলো আমাদের প্যানক্রিয়াসে থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বলে একটা জায়গা, সেখানে বিটা সেলস থাকে, সেখানে তৈরি হয় ইনসুলিন। সেই সেলসগুলো কোনোভাবে নষ্ট হয়ে যায়, বা কোনো অ্যান্টিবডি তৈরি হয়েছে, বা কিছু জেনেটিক ফ্যাক্টরস থাকে, ফলে ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় বডিতে, এবং সেটা টাইপ 1 ডায়াবেটিসে হয়। আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু সেই ইনসুলিন ভালো করে কাজ করতে পারছে না। মনে করুন বাড়িতে ঢুকতে হবে, বাড়িটা যদি কোষ হয়, এবার বাড়িতে তো একটা তালা লাগানো থাকে, সেটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর। হ্যাঁ, ওই চাবিটা হচ্ছে ইনসুলিন, আর আমি যে বাড়িতে ঢুকবো সেটা হচ্ছে গ্লুকোজ। এখন আমার কাছে যদি চাবি না থাকে, অথবা তালাটা যেটা আছে সেটা তালাটা যে চাবিটা ঢুকবে সেই জায়গাটাই নষ্ট হয়ে গেছে, তাহলে তো খুলবে না। এই যে তালাটা, এই তালাটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর। এই লেভেলে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, যেটা টাইপ 2 ডায়াবেটিসে তৈরি হয়। ওকে। ফলে খুব গুরুত্বপূর্ণ আর কি, মানে কোষের বাইরে অনেক অনেক ভুরি ভুরি গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেগুলো কোষের মধ্যে ঢুকতে পারছে না, কারণ ইনসুলিন ভালো করে কাজ করতে পারছে না। তাই ওকে। আবার এক ধরনের ডায়াবেটিস আছে, যেটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে। আগে ডায়াবেটিস ছিল না, যখন একজন মহিলা
প্রেগনেন্ট হলেন, হুম প্রেগনেন্সিতে ডায়াবেটিস শুরু হলো প্রথমবার, সেটা আবার এক ধরনের ডায়াবেটিস, সেটা হলো জেস্টেশনাল ডায়াবেটিস। আবার এক ধরনের ডায়াবেটিস আছে 3C টাইপ ডায়াবেটিস বলে, মানে কোনো কারণে প্যানক্রিয়াস নষ্ট হয়েছে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলো বা প্যানক্রিয়াটিক টিউমার, সিস্টিক ফাইব্রোসিস, অনেক অসুখ আছে, সেগুলোতে যদি প্যানক্রিয়াসের কোষ নষ্ট হয়ে যায় সেখানেও লোকে ডায়াবেটিস হতে পারে আর কি, মানে ইনসুলিন তৈরি না হওয়ার জন্য, অনেকটা টাইপ 1 ডায়াবেটিসের কাছাকাছি। ফলে আরো অনেক প্রকারভেদ আছে, কিন্তু এইগুলো হচ্ছে মূল প্রকারভেদ ডায়াবেটিসের। আচ্ছা, ডায়াবেটিস কেন হয়? মানে ইজ ইট জেনেটিক না লাইফস্টাইল, মানে কি জন্য হয় ডায়াবেটিস? ডায়াবেটিস যদি মানে আপনি টাইপ অনুযায়ী বলতে বলেন, তাহলে টাইপ 1 ডায়াবেটিসে মানে জেনেটিক কজ এবং তার অটো ইমিউনিটি, এই কজটাই মেন। টাইপ 2 ডায়াবেটিসে জেনেটিক ফ্যাক্টর থাকে, একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে অনেকের ক্ষেত্রে বলে না আমার তো বাড়িতে কারো ডায়াবেটিস নেই। আসলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, লাইফস্টাইল ফ্যাক্টর খুব এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই ধরুন, এই যে শীতকাল হলো আর খুব পলিউশন হলো, কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 400-500 হয়ে গেল, আমরা বলতে শুরু করলাম দিল্লি থেকে বেড়ে গেছে। এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হওয়ার জন্য যে পলিউটেন্টস পার্টিকলসগুলো বাতাসে ঘুরে বেড়াচ্ছিল, সেগুলো আবার নাকি ইনসুলিন রেজিস্ট্যান্স করে, এবং সেগুলো স্টাডি হয়েছে যে দূষণ ইনসুলিন রেজিস্ট্যান্স করে সুগার বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, ফলে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ইম্পর্টেন্ট রোল আছে। লাইফস্টাইল আমাদের খুব একটা মেজর একটা রোল প্লে করছে আজকাল। এই যে ডেস্ক জব করছি, বসে বসে কম্পিউটারের সামনে ঘন্টায় ঘন্টায় কাজ করছি, উঠে চলে বেড়াচ্ছি না, হাত পা নড়ছে না, তার জন্য একটা বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। বসে বসে কাজ করছি, বোর হয়ে গিয়ে খাচ্ছি ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছি, তাতে আমাদের ওজন বাড়ছে, সেখান থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। সারাদিন কত কাজ করলাম বলে রাত্রিবেলা অ্যালকোহল নিয়ে বসলাম, তারপরে অ্যালকোহল থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলো। ফলে লাইফস্টাইল ফ্যাক্টরকে আপনি ইগনোর করতে পারবেন না। ডায়াবেটিসটা এমন একটা জিনিস যেটাকে জীবনের প্রত্যেকটা স্টেপে যদি ঠিকঠাকভাবে আমরা সেটাকে না ভাবি, এবং আমরা কিভাবে জীবনযাত্রাটাকে ঠিক করব, আমরা কিভাবে চলবো, সেটাকে যদি আমরা অর্গানাইজড ওয়েতে না চলি, তাহলে ডায়াবেটিসটা কন্ট্রোল করা খুব মুশকিল। ওই জন্য আজকাল বলছে ডায়াবেটিসটা যে কেন হচ্ছে, অনেকে জানেন না ডায়াবেটিস আছে, ঘুরে বেড়াচ্ছেন। একটা 20 বছরের ছেলে ডায়াবেটিস হচ্ছে, এখন 14 বছর 15 বছরের ছেলে মেয়েদের ডায়াবেটিস হচ্ছে। হ্যাঁ, মানে আগে তো বলতো মোটামুটি 40-এর পর থেকে সাবধান হও, 50-এর পর ডায়াবেটিস হবে। এখন কোনো ব্যাপার না, এখন হচ্ছে বলছে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো যেগুলো আছে, আমি ইউরোপ আমেরিকার কথা বলছি, তাদের তুলনায় আমাদের এখানে ডায়াবেটিস 1 ডেকেড আগে ডায়াগনোসড হচ্ছে, মানে আগে হচ্ছে 10 বছর আগে। অথচ আমাদের এখানকার লোকজন রোগা, বিদেশের লোকজন তো বেশ স্বাস্থ্য মোটা সোটা লোকজন, এখানে রোগা। তো একটা নতুন টার্ম কয়েন্ড হয়েছে, টফি বলা হয় সেটাকে, যে থিন আউটসাইড ফ্যাট ইনসাইড, মানে বাইরে থেকে রোগা, পেটে ভর্তি চর্বি, ভিসারাল ফ্যাট, সেখান থেকে ইনসুলিন রেজিস্ট্যান্সে ডায়াবেটিস হচ্ছে। ওরে বাবারে। আচ্ছা, অনেকেরই ধারণা হচ্ছে ডায়াবেটিস হয়েছে মানে আমার লাইফ এবার শেষ, আস্তে আস্তে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাব, কারণ ডায়াবেটিস ফাইনালি আমার বিভিন্ন অর্গানের ক্ষতি করে দেবে এবং আমি মারা যাব। এই ধারণাটা কতটা ঠিক? আলটিমেটলি ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে এবং আমি ডায়াবেটিস নিয়ে যদি সচেতন না হই, তাহলে আমার লাইফ স্প্যান কমবে। কিন্তু ডায়াবেটিস নিয়ে আমি যদি ভাবি ডায়াবেটিস কেন হয়েছে, তার খাদ্যাভ্যাস কী ধরনের হবে, এবং আমি কি করে ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখতে পারবো, এবং আমি ওষুধ খাচ্ছি কিনা, আমি মাঝে মাঝে টেস্ট করে দেখছি কিনা নাম্বারসগুলো ঠিক আছে কিনা, ডাক্তারের কাছে মাঝে মাঝে গিয়ে ওষুধের ডোজ মডিফাই করছি কিনা, ডাক্তারকে জিজ্ঞেস করে নিচ্ছে এই প্রবলেম হচ্ছে, এর কি চিকিৎসা হবে, বা আমার আর কোনো কিছু করতে হবে কিনা, আমার কোনো জটিলতা তৈরি হচ্ছে সেটা আমি কিভাবে জানবো, তাহলে কিন্তু ডায়াবেটিসটা খুব কঠিন অসুখের মধ্যে পড়ে না, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা সম্ভব। কিন্তু আমরা একটু খামখেয়ালি হয়ে যাই পারিপার্শ্বিক চাপে, আর্থসামাজিক অবস্থার চাপে, যে রোগটাকে ভুলতে বসি, কখনো ওষুধ বন্ধ করে দিই। কোনো একটা জীবনে একটা লাইফ ইভেন্ট হলো, যে কোনো জায়গায় কাজ করলাম, বসের সঙ্গে ঝগড়া হয়েছে, 3 দিন মন খারাপ, ওষুধ খেলাম না, তাহলে তো সুগার বেশি থাকলো আমার কিছুটা ক্ষতি করলো। বা আমার প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়ে গেল, তার সঙ্গে মনে হয় দূর আমি মরেই যাবো বলে ওষুধ খাওয়াটা ফার্স্টে বন্ধ করে দিলাম। মানে এইরকম করলে হবে না, আমাকে নিয়ে কনসিয়াসলি ভাবতে হবে রোগটা আমাকে, যে আমার রোগটা আছে, এবং চিকিৎসা চালিয়ে যেতে হবে। ভারতবর্ষকে বলা হচ্ছে যে ডায়াবেটিস ক্যাপিটাল, এবং গ্রাউন্ড লেভেলে আপনারা যখন পেশেন্টদের দেখছেন সিচুয়েশনটা কতটা সিরিয়াস বলে মনে হচ্ছে? দেখুন, আজকাল তো অনেকে একটু স্বাস্থ্য সচেতন হয়েছেন, এবং প্রিভেন্টিভ হেলথ চেকআপসগুলো হয়। অনেকে নর্মালি এমনি চলো একটু টেস্টগুলো করে দেখা যাক কিছু আছে কিনা। অনেক লোকেরই না ভুরি ভুরি প্রি ডায়াবেটিস পায়, মানে প্রি ডায়াবেটিস মানে বডিতে ডায়াবেটিস শুরু হয়েছে। আচ্ছা, প্রচুর। এবং অনেকে জানেন না তার অ্যাডভান্স ডায়াবেটিস আছে, মানে ডায়াবেটিসের কিছু মার্কার আছে, HbA1c ইত্যাদি। অনেকে দেখেন যে তার প্রথমবারই সে দেখলো
তার 10.3 এসছে, অথচ তিনি বলছেন আমি 4 মাস আগে করে দেখেছি আমার সুগার ছিল না। মানে এত র্যাপিডলি প্রোগ্রেস করতে পারে লাইফস্টাইল মডিফাই করার জন্য, মানে না করার জন্য। মানে আমরা বুঝতে পারি না যে কোনটা করব। মানে সামান্য যে একটু ফিজিক্যাল এক্সারসাইজ, সামান্য একটু হাঁটাটা, সেটাও যে একটা এক্সারসাইজের মধ্যে পড়ে, সেটাও যে ডায়াবেটিস প্রিভেনশনের জন্য ইম্পর্টেন্ট রোল আছে, সেটা আমরা বুঝি না। আমরা কি ভাবি জিমে গিয়ে ব্যায়াম করতে হবে 1 ঘন্টা করে তবে ডায়াবেটিস হবে না। কিন্তু আমরা যদি 30 মিনিট বা 40 মিনিট সপ্তাহে অন্তত 5 দিন যদি ব্রিস্ক ওয়াক করি, তাহলে কিন্তু ডায়াবেটিস প্রিভেন্টেড হতে পারে। এবং আমরা যদি খাদ্যাভ্যাসটাকে নিয়ন্ত্রণ করে রিফাইন কার্বোহাইড্রেট কমিয়ে দিই, ভাজাভুজি খাওয়া কমিয়ে দিই, জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো কমিয়ে দিয়ে মোস্টলি আমরা যদি রিলাই করি শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ, মাছ মাংস খান না, কি হয়েছে ডায়াবেটিস হবে না? মাছ মাংস তো প্রোটিন, তো প্রোটেক্টিভ। লোক আবার ডায়াবেটিস হয়েছে রাখতে ডিম খাবো, ডিম খান, 2টো করে ডিম খান। আরে ডিমটা খেলে তো পেটটা ভর্তি থাকবে, তাহলে তো এই আগাছা পরগাছাগুলো খাবেন না। নাহলে তো সেই গিয়ে বাইরে বেরিয়ে নুডলস খাবেন 1 প্লেট, নাহলে 3টে রোল খেয়ে নেবেন। ভালো জিনিসটা খান, ফলমূল খান, শাকসবজি খান, ভালো জিনিস খান। এবার হচ্ছে আমাদের মানে রেগুলার খাবার হচ্ছে বাঙালির ভাত, এবং সেই সঙ্গে বাঙালি ইনক্লুডিং মি, আমরা প্রত্যেকে মিষ্টি খেতে ভালোবাসি। এই বাঙালির ভাত এবং মিষ্টি খাওয়ার কালচার, এর ফলে কি সুগার বাড়ার সম্ভাবনা বেড়ে যায়? হ্যাঁ, এটা একটা কারণ। খাদ্যাভ্যাসটা বাঙালিদের একটা কারণ। শুধু বাঙালি বলবো না, আমাদের এই সাউথ ইস্টার্ন যে এশিয়ান রিজিয়ন পুরোটাই খুব খাদ্যাভ্যাসে মানে রাইস বেসড তো। ভাত খাই, ভাত তো রিফাইন কার্বোহাইড্রেটের মধ্যেই পড়ে। এবং আমরা ভাত খাওয়ার একটা অসুবিধা আছে। ভাত আমরা তো রুটি খেলে তো গুনে খাই, একটা খেলাম রুটি খেলাম। ভাত আপনি গুনে কিভাবে খাবেন? কপিস ভাত খেলেন, পেটে জায়গা আছে, আর একটু খেলাম, তরকারিটা একটু ভালো হয়েছে, আজকে ইলিশ মাছ হয়েছে, 4 হাতা ভাত এক্সট্রা নিয়ে নিলাম। বুঝতে পেরেছেন তো? ফলে খাওয়ার ক্ষেত্রে একটা পরিমাপ দরকার আছে। আমি বলি কোনো খাবারই বাজে না, মানে কোনো খাবারই খারাপ খাবার না। পোর্শন কন্ট্রোলটা তো করতে হবে। পোর্শন কন্ট্রোলটা তো আমাকে করতে হবে, যে আমার বুঝতে হবে যে আমার কতটা খাবার প্রয়োজন আছে। এবার আমি ফল খেতে বলি, আমার একটা পেশেন্ট বললাম আমি ডাক্তারবাবু ফলই খাই, কিন্তু আমার 4 কেজি ওজন বেড়ে গেছে। পরে শুনলাম তার ওয়াইফের কাছ থেকে 3 গামলা করে ফল খেতেন সারাদিনে। তো পোর্শন কন্ট্রোল কোথা থেকে হবে? তো এত ক্যালোরি খেয়েছেন। ফলে পোর্শন কন্ট্রোলটা করতে হবে। এবার মিষ্টি, এবার বাঙালি হয়ে যদি একটা দিন মিষ্টি না খায় সেটা তো হবে না, কিন্তু সেটাও পোর্শনটা কন্ট্রোল করতে হবে। মিষ্টি মানে সারাদিনে 8টা করে মিষ্টি খেলে তো হবে না, মানে সপ্তাহে 1টা বা 2টো খেলেন, বা যাদের ডায়াবেটিস আছে তারা মাসে 2টো মিষ্টি খেলেন। মনকে কষ্ট রেখে চিকিৎসা করতে বলছি না, কিন্তু মানে একটা র্যাশনালিটি আছে তো, মানে আপনি কি খাবো, কতটা খাবো সেটাই। এবার আমার বাড়িতে বলে যে আমার বাড়িতে আমার সবাই তরকারিতে চিনি ছাড়া তরকারি খেতে পারে না। এবার ডায়াবেটিস হয়েছে, সে তরকারিতে ডালে চিনি, তরকারিতে চিনি, বা মাংসেতেও চিনি, বা চাটনিতেও চিনি খাচ্ছে। ফলে সেটা তো রেস্ট্রিক্ট করতে হবে। আমাকে বুঝতে হবে আমার একটা রোগ হয়েছে, এবং পাশের বাড়ির লোকজনকেও বুঝতে হবে রোগটা হয়েছে, সবাই মিলে একসাথে ওকে হেল্প করি, মানে নিজেদের খাদ্যাভ্যাসটা চেঞ্জ করি। কারণ বাড়িতে তো 4 জন মেম্বার, 4 জনের জন্য আলাদা আলাদা করে খাবার রান্না করা সম্ভব না। একটা খরচার ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে, যে মানুষ রান্না করছেন তার ইনভলভমেন্টের ব্যাপার আছে। তো ডায়াবেটিসটা হচ্ছে, মানে আমি বলবো এটা একটা সামাজিক অসুখের মতো, মানে সবাইকে হেল্প করলে তবে লোকটা ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে। আচ্ছা, চিনির ব্যবহার করার বদলে যদি কেউ গুড় ব্যবহার করে, তাতে কি তার আমি সবসময় বলি যে চিনি, গুড়, মিষ্টি, মধু, মিষ্টি, নকুলদানা, বাতাসা একই জিনিস, বুঝেছেন? ফলে আপনি যদি চিনি খান, চিনি একই কাজ করবে, সুগার বাড়াবে। গুড়, মিষ্টি, বাতাসা, নকুলদানা, যা জিনিস আছে, মিছরি, সব একই, চিনির বিভিন্ন জাত ভাই। তা বলে চিনি যখন, মানে আমার একটা পেশেন্ট আছে হঠাৎ করে ডায়াবেটিস হওয়ার পর ধার্মিক হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত দেরি করে ব্রেকফাস্ট কেন করেন? বলে সকালবেলা আমি 2 ঘন্টা করে পুজো করি। আমি তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে উনি পুজো করেন কেন সকালবেলা? আগে তো পুজো করতেন না। উনি তো বললেন রিসেন্টলি 2 ঘন্টা করে পুজো করছেন। বলছে না, ওই পুজো করলে ঠাকুরকে প্রসাদ দেয় মিষ্টি, ওটা খাবে বলে পুজো করে। বুঝতে পেরেছেন? ফলে ইউ হ্যাভ টু মডিফাই ইউর মাইন্ডসেট। রাইট। মানে মাইন্ডসেট যদি আপনি চেঞ্জ না করেন, তাহলে তো আপনি ছুতো খুঁজবেন কি করে আনকন্ট্রোলড আর বাজে লাইফস্টাইলে আপনি যাবেন। ডায়াবেটিস এমন একটা অসুখ, সেই অসুখে ডাক্তাররা আপনাদের যে গাইডলাইন দিয়ে দিচ্ছে সেটা আপনি 100% ফলো করতে পারবেন না, ডাক্তাররা একটু বেশি বলে। কিন্তু তার 80% অন্তত ফলো করার চেষ্টা করলে আপনি 60% ফলো করতে পারবেন। ঘি, মানে ডায়াবেটিস হলে কি ঘি খাওয়া যায় না ঘি না খাওয়া? আমি তো বলবো ঘিটা হেলদি রিফাইন্ড অয়েলের থেকে, কারণ স্মোক পয়েন্ট বেশি। বাঙালিরা অনেক ভালো করে ফুটিয়ে করে রান্না করে, তাহলে ডিনেচার্ড হয় না, সেটা ব্যাড রেডিকালস, সেটা ফ্রি রেডিকালস, অক্সিজেন স্পিসিস, সেগুলো তৈরি হয় না। প্লাস ঘিয়ের মধ্যে ভিটামিন এ থাকে, সেটা হেলদি। ঘিয়ের মধ্যে নুন মেশানো হয় না, বাটার বা অন্যান্য জিনিসে রান্না করলে এক্সট্রা সল্ট থাকে। সেই দিক থেকে কিন্তু দেখতে গেলে ঘি হেলদি, কিন্তু সারাদিনে 1 থেকে 2 চামচের বেশি না খাওয়াটাই ভালো, ইনক্লুডিং রান্নার ঘি।
এবার ডাক্তার ঘিয়ের কথা বলছে বলে সে ঢেলে ঢেলে ঘি খাচ্ছে, ব্যাপারটা করলে তা হবে না, কারণ ঘিটা তো একটা স্যাচুরেটেড ফ্যাট, আর এটা তো হাই সোর্স অফ ক্যালোরি। হুম মানে একটু ঘি যদি কেউ রোজ খায় তার চেহারা ভাব ফিরে যাবে, মানে ওজন বেড়ে যাবে আর কি। সেই জন্য বুঝে শুনে খেতে হবে। তবে আমি বলবো ঘিটা বাটার এবং রিফাইন্ড অয়েলের থেকে বেটার। ও সর্ষের তেলের সমতুল্য হতে পারে, কারণ সর্ষের তেলের ঘিটা স্মোক পয়েন্ট কাছাকাছি, কিন্তু আমি বাটার আর রিফাইন্ড অয়েলের থেকে ঘিটাকে আমি প্রেফার বলবো। ইদানিং একটা স্টাইল বা ট্রেন্ড এসছে, দ্যাট ইজ নোন অ্যাজ ইন্টারমিটেন্ট ফাস্টিং, অর্থাৎ 16 ঘন্টা খাবে না, 8 ঘন্টা খাবে। ডায়াবেটিক লোকের কি ইন্টারমিটেন্ট ফাস্টিং করা উচিত? যাদের ওজন বেশি এবং যাদের বেশি খাবার খেয়ে ফেলার অভ্যেস আছে তাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং করা ভালো। শুধু যে 16:8 করতে হবে তার কোনো মানে নেই, এর 5:2ও আছে। মানে 5 দিন সপ্তাহে ভালো মন্দ খেলেও 2 দিন একদম মিনিমাম খাবার খেয়ে থাকছে, এটা 5:2। আর একটা ভেরিয়েন্ট আছে, সেটা ওম্যাড, 1 মিল আ ডে, সারাদিনে একটা মিল খাবে, সেটাও এক ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং। মানে গান্ডে পিন্ডে খেতে পারে সেটাতে? খেয়ে নিল একটা মিল, সকালবেলা একদম উঠে ব্রেকফাস্টে একদম পেট গলা অবধি খাবার খেয়ে নিল, তাতেও কম খাবার খেতে পারবে, স্টমাকের কত ক্যাপাসিটি আছে। আচ্ছা। আর আমি যা বলি, যাদের খাবারের উপর কন্ট্রোল নেই, খেতে বসে একদম হামলে পড়ে গলা অবধি খায়, কিন্তু ওজন বেশি, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, প্রেশার বেশি, কোলেস্ট্রল বেশি, কি ফ্যাটি লিভার আছে, অথচ ওজন কমাতে পারছে না, আমি বলো খেতে বসার আগে 3 গ্লাস জল খেয়ে নিন, পেটটা ভরে যাবে, বেশি খাবার খেতে পারবেন না। তার মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতেই পারে আর কি। করতেই পারে, মানে যাদের বেশি খাওয়ার টেন্ডেন্সি আছে। একদম। আজকাল সোশ্যাল মিডিয়ার জন্য প্রচুর অ্যাওয়ারনেস স্প্রেড হচ্ছে, আবার বেশ কিছু মিসকনসেপশনসও আসছে। প্রচুর। এর মধ্যে একটা মারাত্মক জিনিস হচ্ছে বেশ কিছু দেখা যায় এইটা করলে 7 দিনে ডায়াবেটিস কিওর। হ্যাঁ, এগুলো হচ্ছে মারাত্মক। হ্যাঁ, ইজ ইট রিয়েলি পসিবল? No, this is not possible. Actually, diabetes is not curable disease. It can be reversed, but all variant cannot be reversed. মানে টাইপ 1 কে আপনি রিভার্স করতে পারবেন না, টাইপ 3C কে রিভার্স করতে পারবেন না, টাইপ 2 কে আপনি ট্রাই করতে পারেন রিভার্স করার, কিছু পেশেন্টের রিভার্স হয়। আর জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা প্রেগনেন্সিতে ডায়াবেটিস বলছিলাম, বাচ্চার ডেলিভারির পরে ডায়াবেটিসটা অটো রিভার্স হয়ে যায় মোস্ট অফ দ্য কেসেসে, কিছুতে পারসিস্টেন্ট থাকে। ফলে এই যে বলে 7 দিনে সারিয়ে ফেলবো ডায়াবেটিস ওরকম সারিয়ে ফেলার অসুখ না, এটা আপনি কন্ট্রোল করে ফেলতে পারেন। ডায়াবেটিস যে রিভার্সাল, যে কন্ট্রোল করার ব্যাপার, তার মূল স্তম্ভ, দ্য মেল পিলার হচ্ছে ওয়েট রিডাকশন। যে আপনার যদি ওজন বেশি থাকে, ওজন কমালে রিভার্স হওয়ার চেষ্টা করবে, বা ডায়াবেটিসটা কিছুটা হলে রিভার্স হবে, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে বডিতে। কিন্তু এই যে অনেক কিছু বলে এইটা খেয়ে নেবেন, এই গুলিটা দিনে 2টো করে 7 দিন, তাহলে আপনার রিভার্স, এগুলো সব মার্কেটিং গিমিক আর কি, মানে এগুলো অ্যাডভার্টাইজ করে এই জিনিসগুলোকে বিক্রি করার একটা উপায়। অনেক সময় বলা হয় বিভিন্ন রকম হার্বাল প্রোডাক্টস দেওয়া হয় এবং বলা হয় এগুলো হচ্ছে সাইড এফেক্ট ফ্রি, এগুলো খেলে আপনার ডায়াবেটিস কিওর হয়ে যাবে। ইজ ইট রিয়েলি পসিবল? প্রচুর এরকম বাজারে হার্বাল প্রোডাক্ট পাওয়া যায়, মানে প্রচুর জিনিস পাওয়া যায়। এবং আমি কিছু হার্বাল প্রোডাক্ট জানি যারা হচ্ছে মডার্ন অ্যালোপ্যাথি ওষুধ গুঁড়ো করে তারা কিছু একটা শেপ দিয়ে গুলির আকারে বিক্রি করে। কিছু প্রোডাক্টস পাওয়া যায় যার মধ্যে স্টেরয়েড থাকে, আর কিছু প্রোডাক্টসে কিছু থাকে না, জাস্ট বিক্রি করছে, লোক ঠকাচ্ছে। ওকে, ইয়েস। এবং এগুলো হচ্ছে আনরেগুলেটেড প্রোডাক্ট, এগুলোর কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই, গবেষণা নেই, তার কোনো পেপারস নেই, লট অফ সাইড এফেক্টস আছে। এরকম হার্বাল প্রোডাক্ট খেয়ে প্রচুর মানুষের হার্ট, কিডনি, লিভার ইত্যাদি খারাপ হয়ে যায়। সবকটা হার্বাল জিনিসই যে খারাপ আমি সেটা বলছি না, কিন্তু অনেক খারাপ জিনিস বাজারে আছে, লোকজন জানে না। লোকে ভাবে কি জানেন তো, হার্বাল মানে হচ্ছে সেটা সাইড এফেক্ট নেই, দ্যাট ইজ ন্যাচারাল, তার সাইড এফেক্ট নেই। কিন্তু এরকম নয় আর কি, মানে পৃথিবীতে জলেরও সাইড এফেক্ট আছে, এবং প্রচুর জল খেলে আমাদের শরীরে ক্ষতি হতে পারে। মানে সাইড এফেক্ট নেই সেরকম না, বাতাসেরও সাইড এফেক্ট আমরা জানি, পলিউশন ঢুকছে, ঢুকছে, ফলে সাইড এফেক্ট নেই সেটা হতে পারে না। যার ইফেক্ট আছে তার সাইড এফেক্টও থাকবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া এখন একটা সিজিএম নিয়ে প্রচন্ড হাইপ চলছে, এটা সত্যি বিহেভিয়ার চেঞ্জ করছে না অ্যাংজাইটি বাড়াচ্ছে? সিজিএম মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং আজকাল খুব চলছে, বিদেশে প্রচুর কন্টিনিউয়াল চলছে গ্লুকোজ মনিটরিং। আজকাল বিদেশে তো খুব, ইন্ডিয়াতেও এখন প্রচুর লোকে ইউজ করছেন। যারা একটু স্ট্রিক্ট ডায়াবেটিস কন্ট্রোল চাচ্ছেন, বা যারা খুব, যাদের রেকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, মানে সুগার ফল করে যাচ্ছে, তাদের জন্য কিন্তু খারাপ না। ও তো যন্ত্র থাকে, দেখে নিচ্ছেন কত সুগারের ট্রেন্ড আছে, একটা টাইম ইন রেঞ্জ বলা হয়, যে একটা লেভেলের মাঝখানে সুগারটা আছে কিনা, খুব বেশি উঠে যাচ্ছে কিনা, খুব নেমে যাচ্ছে কিনা, সেইটা একটা জানার উপায়। এবার কিছু কিছু মানুষ একটু ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, যার একটা অ্যাংজাইটি প্রোন,
তারা কি করে সারাদিন ধরে দেখছে কত বাজে, কাজকর্ম ফেলে রেখে এই এখন টিপে দিল, মানে ওটা রিয়েল টাইম দেখা যায় আর কি, মানে কত সুগার আছে ইনস্ট্যান্ট দেখে ফেলতে পারবে। সারাদিন 1 ঘন্টার মধ্যে 5 বার সুগার দেখছে, মানে কোনো প্রয়োজন নেই। কিন্তু এই ট্রেন্ড যে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা ওরা দিচ্ছে, মেশিনটা কম্পিউটার পেয়ে যাচ্ছি বা মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনে পেয়ে যাচ্ছি, সেটা ডাক্তারদের ভীষণ সুবিধা হয়েছে লোকটা ডায়াবেটিস কন্ট্রোল করতে যে ইউজ করছে। আচ্ছা, যে কোন সময়ের কোন ডোজটা আমি দেবো, বাড়াবো, কমাবো, ইনসুলিন ডোজ কোন সময়টা বলবো, কোন সময়টা বলবো একটা এক্সট্রা মিল খান, কোন সময়টা বলবো আপনি খাবারটা ওই সময়টা মশলাটা কম খান, বেশি খাচ্ছেন, সেইটা ডাক্তারদের একটু সুবিধা হয়েছে বুঝতে, এবং ডাক্তাররা পেশেন্টদের সেই মতো গাইড করছে। এবার আপনি বলুন যে আগে যেভাবে ট্রিটমেন্ট করা হতো ডায়াবেটিসের আর এখনকার যে ট্রিটমেন্ট সিস্টেম হয়েছে, দুটোর মধ্যে বেসিক কি পার্থক্য হয়েছে? আগে যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট হতো, সেই ট্রিটমেন্টে ডায়াবেটিসের ট্রিটমেন্টের কমপ্লিকেশন ছিল অনেক বেশি, হাইপোগ্লাইসেমিয়া হতো ইত্যাদি, লোকে মনিটর করতে পারতো না। এখন তো গ্লুকোমিটার ঘরে ঘরে আঙুল ফুটিয়ে মনিটর করতে পারছে। এখন যে মডার্ন ওষুধগুলো এসছে সেগুলো হচ্ছে অর্গান ফ্রেন্ডলি অনেক, আচ্ছা, মানে এখন অর্গান প্রোটেক্টিভ ওগুলো মোস্টলি। যেমন এক ধরনের ওষুধ বাজারে আছে জানবেন, যে SGLT2 ইনহিবিটর গ্রুপের ওষুধ, সেটা কিডনি, হার্ট, ব্রেনকে প্রোটেকশন দেয়, ডায়াবেটিস কন্ট্রোল করে, ওজন কমায়। এতগুলো ফ্যাটি লিভার ইম্পর্টেন্ট রোল আছে। হ্যাঁ, ফলে খুব ইম্পর্টেন্ট ওটা। হার্ট ফেলিয়ারে তার আবার রোল আছে, ফলে হার্টের অসুখ থাকলে, হার্ট ফেলিয়ার থাকলে, তার যদি ডায়াবেটিস থাকে, এই ওষুধটা ইউজ করা যায়। এবার কিছু কিছু ওষুধ আছে যেটা এখন পাওয়া যায়, যেগুলো আগে খুব ভালো ইউজ হতো, কিন্তু সেগুলো পরে দেখা গেছে তাদের কিছু ব্লাডার ক্যান্সারের সঙ্গে রিলেশন থাকতে পারে, হার্ট ফেলিয়ার অ্যাগ্রাভেট করতে পারে, ওজন বাড়িয়ে দিতে পারে, পা ফোলাতে পারে। তো পেশেন্ট বুঝে ট্রিটমেন্টটা আমরা মডিফাই করি। এবার পেশেন্ট বুঝে মানে বুঝতে হয় যে পেশেন্টের কোন ওষুধ লাগবে, পেশেন্টের আর্থিক অবস্থাটাও আমাকে বুঝতে হবে। এখন এক ধরনের ওষুধ বাজারে এসে গেছে, সেটার নাম GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, যে বাজারে এসছে এই ওষুধটা, এটা তো ডায়াবেটিস কন্ট্রোল করছে, তার সঙ্গে ওজন কমাচ্ছে, তার সঙ্গে স্ট্রোক প্রিভেন্ট করছে, হার্ট অ্যাটাক প্রিভেন্ট করছে, কিডনি প্রোটেকশন দিচ্ছে। বাট দিস ইজ ভেরি এক্সপেন্সিভ নাও। ইন্ডিয়াতে তৈরি হবে, ইন্ডিয়াতে তৈরি ওষুধ হওয়ার প্ল্যানিং শুরু হয়েছে, হয়তো এপ্রিল থেকে ইন্ডিয়াতে পাওয়া যাবে, দাম কমবে, আরও বেশি করে আমরা পেশেন্টের জন্য ব্যবহার করতে পারবো। অর্থাৎ মডার্ন মেডিসিন অনেকটা এগিয়ে যাচ্ছে। শুধু আগে যেমন বলতো ডায়াবেটিস হলে লাইফ শেষ ভাই, সেই দিক থেকে আস্তে আস্তে ওই যে আগে কি বিভিন্ন অর্গান নষ্ট করতো ডায়াবেটিস, সেটা থেকে এখন থেকে এই মেডিসিনগুলো, মনীষীরা ডায়াবেটিসে আগে মারা গেছেন, চিকিৎসা অত ভালো ছিল না। আমরা বিবেকানন্দের কথাই জানি, ডায়াবেটিস কিডনি ডিজিজ থেকে উনি মারা গেছেন, একদম একদম এই ব্যাপার। কিন্তু এখন ডায়াবেটিস হয়েছে মানে ডায়াবেটিসের এই লাইফ স্প্যান কমে যাওয়ার ব্যাপারটা নেই, আমি যদি সচেতন হয়ে যাই। আমি আমার সুগার লেভেল ভালো করে কন্ট্রোল করছি, অন্যান্য অ্যাসোসিয়েটেড ডিজিজগুলো ভালো করে কন্ট্রোল করছি, যেমন হাইপারটেনশন, যেমন কোলেস্ট্রলের সমস্যা, থাইরয়েডের সমস্যা, ইউরিক অ্যাসিড, ফ্যাটি লিভার থাকলে সেটা নজর রাখছি, তার লাইফ স্প্যান কমার কিন্তু কথা না। এবং আমার যতদিন আমার বাঁচার কথা ততদিনই বাঁচবো, উল্টে পাল্টে বেশি বেঁচে নেবো আর কি, মানে এত নজরে থাকছি আমরা, তাতে অন্যান্য অসুখগুলো হওয়ার সম্ভাবনা ন্যাচারালি মনিটর থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে SGLT2 ইনহিবিটর, এটার থেকে কি হার্ট আর কিডনির সত্যি সত্যি বাস্তব কোনো উপকার হয়? এক্স্যাক্টলি, কারণ এটা নিয়ে প্রচুর স্টাডি হয়েছে, ডাফা হার্ট ফেলিওর, এমপারেনাল স্টাডি ইত্যাদি ইত্যাদি, কেম্পা কিডনি স্টাডি। এই ওষুধটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে আমাদের কিডনিতে, আমাদের কিডনির ক্ষমতা আছে যে ইউরিন যে প্রোডাকশন হচ্ছে তা থেকে যে গ্লুকোজ আছে ছেঁকে আবার রক্তের মধ্যে ঢুকিয়ে নেওয়া, এই ওষুধটা রিসেপ্টরটাকে ব্লক করে দেয়, ফলে গ্লুকোজটা কিডনি দিয়ে বাইরে বেরিয়ে যায়। তার জন্য কিডনির ফিল্টার করার যে যন্ত্র গ্লোমেরুলাস, তার হেলথ ভালো থাকে, আমাদের রক্তবাহ ভালো থাকে। কারণ কি করে, ওই যখন গ্লুকোজ বার করে তার সঙ্গে সল্ট, কিছু ওয়াটারও বার করে দেয়, ফলে শরীর থেকে এক্সট্রা নুন বেরিয়ে যাওয়ার জন্য যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে সেইটা তাদের ক্ষেত্রে কিছুটা উপকার হয়। কিডনি কিছুটা কম নুন হ্যান্ডেল করতে হয় তার কিডনির, কারণ নুন শরীর থেকে কিছুটা বেরিয়ে যাচ্ছে, ফলে কিডনি কিছুটা ভালো থাকে। আবার হার্টও প্রোটেক্টেড হয়, কারণ ডায়াবেটিস প্রোটেকশন হচ্ছে, কিডনি প্রোটেকশন হচ্ছে, আর ব্লাড প্রেশার কন্ট্রোল থাকছে, তার জন্য হার্টটাও কিছুটা প্রোটেক্টেড হয়। শুধু তাই না, দেখা গেছে স্টাডিতে স্ট্রোক প্রিভেন্ট করে। আচ্ছা, হ্যাঁ, আমাদের সেরিব্রাল স্ট্রোক প্রিভেন্ট করে, এবং তার জন্য এই ওষুধটা খুব ভালো বলছে ডায়াবেটিসে, এবং আমরা খুব ইউজ করছি এবং পেশেন্টদের ভালো রেসপন্স। কারণ অনেক ওবিস পেশেন্টরা আসেন, ওয়েট কন্ট্রোল করতে পারছিলেন না, এটা ওয়েট কমায়, তো এটা প্রায় দেখা যায় যে 3 থেকে 5 কেজি ওজন কমিয়ে দেয়, ব্লাড প্রেশার কমিয়ে দেয়। ফলে আগে অনেক দাম ছিল এই ওষুধটা, একটা ট্যাবলেট প্রায় 60 থেকে 80 টাকা দাম ছিল, এখন 10 টাকায় পাওয়া যাচ্ছে, ইন্ডিয়াতে তৈরি হচ্ছে। ও তাই? হ্যাঁ, একই ওষুধ। আচ্ছা, ফলে আমরা খুব ব্যাপকভাবে এটাকে ব্যবহার শুরু করেছি।
আচ্ছা, এবার তাহলে আপনি আমাকে বলুন যে এই যে যত ইনোভেশন হয়েছে তার মধ্যে সিজিএম, তারপর স্মার্ট পেন, আচ্ছা আগে একবার জেনে নিই, হোয়াট ইজ স্মার্ট পেন? স্মার্ট পেন হচ্ছে একটা ইনসুলিন ডেলিভারি সিস্টেম, হুম। যে নিজে ব্লাডে কতটা সুগার আছে দেখে নিজে ইনসুলিনের ডোজ ক্যালকুলেট করে দিয়ে দেবে নিজে নিজেই। আর তার সাথে একটা অ্যাপ আছে, তার মধ্যে কত সুগার হয়েছে, কত ইনসুলিন দিয়েছে, সেগুলো সব স্টোরড হয়ে যাবে, পরে মনিটর করতে সুবিধা হবে আর কি। মানে ইনসুলিন পাম্পের কাছাকাছি এটা আর কি। বুঝতে পেরেছি। এর মধ্যে কোনটা আপনাদের ক্ষেত্রে গেম চেঞ্জার? আমার তো গেম চেঞ্জার লাগে সিজিএম। সিজিএমটাকে আমার বেশি ভালো মনে হয়েছে, কারণ সিজিএমটা যাদের সুগার কন্ট্রোল করতে মানে অসুবিধা হয় তাদের জন্য ভালো। যারা সিজিএম করতে পারছেন না, খরচা বেশি, তো তারা বাড়িতে যদি গ্লুকোমিটার নিয়ে টেস্ট করেন তাতেও হবে, তাতে আচ্ছা। খরচা অনেক কমে যায়। সিজিএমের খরচাটা একটু বেশি, হুম। এটাতে অনেক কম খরচাতে কাজ হয়ে যায়, কারণ গ্লুকোজ ওই স্ট্রিপগুলো খুব কম দামে আজকাল পাওয়া যায়। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এবার যেটা জানতে চাই, একজন ডায়াবেটিক বাঙালি মানুষ, তার যদি আদর্শ ডায়েট চার্ট বলতে হয় সারাদিনে মোটামুটি কিরকম হতে পারে? আমি বলবো যে আপনাদের যে রেগুলার ডায়েট সেটাকে খুব বেশি মডিফাই করলে আপনি বোর হয়ে যাবেন, যে পেশেন্টদের বলি। তো বাড়িতে যে রান্না হয়, যে খাবারের চার্ট হচ্ছে, সে মানে যেটা খাবার রেগুলার খাওয়ায় সেটাকেই আমি একটু মডিফাই করে নিতে বলে কীরকম বলে দিচ্ছি। অনেক বাড়িতেই পাউরুটি খাওয়ার চল আছে, তা সেটাকে মাল্টিগ্রেন পাউরুটি কিনে নিন। এবার তাতে গুচ্ছ গুচ্ছ বাটার না লাগিয়ে পাউরুটির সঙ্গে একটু শশা করলেন, বা একটা ডিম অল্প একটু পোচ করে নিয়ে, বা যে অমলেট খেতে ভালোবাসে অল্প তেলে অমলেট বানিয়ে নিয়ে সেটাকে স্যান্ডউইচ বানিয়ে খান, তার সঙ্গে একটু স্যালাড খেয়ে নিন, দুটো ফল খেয়ে নিন, দুটো ডিম খেয়ে নিন, যথেষ্ট ভালো ব্রেকফাস্ট হয়ে যায়। তারপরে আপনি একটু চা খেয়ে নিলেন। এবার কেউ যদি সিডস খেতে পছন্দ করে, সে একটু তার সঙ্গে খেয়ে নিতে পারে। অনেকে খেতে পছন্দ করে, একটু চিয়া সিড খেলো, একটু পাম্পকিন সিড খেলো, তাতে খেতে অনেকে ভালোবাসে বলে ফ্ল্যাক্স সিড খেলো, কোনো অসুবিধা নেই, পেটটা একটু ভরে গেল, তারপর একটু চা খেয়ে নিল। ব্রেকফাস্টটা ভালো করে করলে আমাদের বডিতে কর্টিজল বলে একটা হরমোন আছে, সেটা আনহেলদি রাইজ হয় না, হেলদি রাইজ হয়। অ্যালার্টনেস বাড়ে, কারণ গ্লুকোজ তো দরকার, আমাদের কাজ করতে পারবো না যদি না খেয়ে কাজে বেরোই। ব্রেকফাস্টটা ভালো করে করুন, লাঞ্চটা একটু কম করুন। মানে আমি বললাম ব্রেকফাস্টটা সারাদিনে যা খাবার 60% খেয়ে নিন, আচ্ছা। লাঞ্চটা 25% খান, ডিনারটার জন্য 15% রেখে দিন, বা একটু একটু আধটু কম বেশি মডিফাই করে নিতে পারেন। যদি ইন বিটুইন একটু সন্ধ্যেবেলা স্ন্যাক্সের দরকার হয়, স্ন্যাক্স খেতে পারেন। লাঞ্চে মোস্টলি স্যালাড বা ডাল জাতীয় জিনিস, একটা মাছ বা একটা চিকেন খেলেন, বা একটু স্যুপ খেতে পারে, একটা কফি ম্যাক্সিমাম, এটা লাঞ্চ হয়ে গেল। ভাতের কথাটা আমি আসছি না, ভাত যারা খেতে পছন্দ করেন তারা ভাত খেতে পারেন, কিন্তু সেটার পরিমাণ হবে অত্যন্ত কম। সবজি বেশি থাকতে হবে, স্যালাড থাকতে হবে, মাছ বা চিকেন থাকতে হবে, নাহলে এটাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেটে রূপান্তরিত করে ফেলতে হবে। মানে প্লেট সিস্টেমের মেথড আছে, সেটাকে 9 ইঞ্চিস একটা প্লেট যদি হয়, সেটা হাফটা কিন্তু নন স্টার্চি ভেজিটেবলসে ভর্তি করতে হবে, বাকি হাফটা স্টার্চি খাবার দাবার, ভাত রাত ইত্যাদি হলো, আর বাকি হাফটা হচ্ছে প্রোটিন। মানে 25% প্রোটিন রাখতেই হবে, তাতে হবে না। আচ্ছা। আর সন্ধ্যেবেলার টিফিন, সন্ধ্যেবেলা অনেকের খিদে পায়, কি খাবো, না গিয়ে রোলের দোকানে দাঁড়িয়ে রোল খেয়ে নিল দুটো, বা এক প্লেট এতটা চাউমিন খেয়ে নিল, সেটা তো রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে গেল, সেটা তো ভালো খাবার হলো না। ডায়াবেটিক পেশেন্টদের জন্য সন্ধ্যেবেলা খিদে পেলে আপনি একটা দুটো পেয়ারা খান না, বা একটা পেয়ারা একটা আপেল খান না, ঠিক আছে, সেটা খেতে ভালো লাগছে না, সারাদিন ফল খেতে ভালো লাগছে, ঠিক আছে, আপনি মশলা মুড়ি খান, যে মশলা মুড়ি বানাচ্ছেন সেই বিক্রেতাকে আপনি বলুন যে মুড়ির পরিমাণ কমিয়ে স্যালাড আর ছোলা আর বাদামের পরিমাণ বাড়িয়ে দিন, আপনাকে বেশি পয়সা দিচ্ছি, তাহলে সে বানিয়ে দেবে। আচ্ছা। সেটা হলে ফলে হবে, মুড়ির পরিমাণটা কমিয়ে দিতে মুড়ির হবে। পরিমাণটা কমিয়ে দিতে হবে। বা ঠিক আছে, খেতে সেটাও আমার বোরিং লাগে, আমার সেটাও খেতে ভালো লাগে না, একটু রোস্টেড ছোলা, একটু রোস্টেড পিনাট নিয়ে যান বাড়ি থেকে, সেটা খাবেন। মানে মাথার মধ্যে সবসময় রাখতে হবে কি করে রিফাইন্ড কার্বোহাইড্রেটটা কমানো যায়, ফাইবার কি করে বেশি ঢোকানো যায়, বা প্রোটিন খাবারে কি করে বেশি ঢোকানো যায়, তাহলে লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোল হবে। আর ডিনারে যদি সারাদিন ভাত না খান, ডিনারে ভাত খেতে পারেন, তার সঙ্গে ভাতের সঙ্গে আনুষঙ্গিক যেগুলো খাই, আলুটা বাদ দিয়ে অন্যান্য সবজি, বেশি করে ডাল। আর যদি লাঞ্চে ভাত খেয়ে নিয়েছেন, তাহলে ডিনারে একটা রুটিটাকে আমি সবসময় মডিফাই করে নিতে বলি, তাহলে যতটা কমপ্লেক্স বানিয়ে ফেলতে পারা যায় আর কি। মাল্টিগ্রেন আটার সঙ্গে আপনি ওটস মিশিয়ে নিতে পারেন, অথবা মিলেটের আটা মিশিয়ে সেটা রুটি করতে পারেন, সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয়ে গেল। তার সঙ্গে অল্প একটু সবজি করে, কতবার ডিনারে লোকে খায়, সে তো বিয়ে বাড়িতে গেলে লোকে ডিনারে অত খায়, সব কটা পদ খেতে হবে, আদারওয়াইজ যেরকম খাবে, একটা রুটি খেলো, একটু সবজি খেলো, তার সঙ্গে বাড়িতে যা রান্না হলো, যে আমিষ পদ বা নিরামিষ পদের পনির খেতে পারে, যার যেরকম বাড়িতে থাকে। এবার ডেজার্ট যে প্রত্যেকদিন খেতে হবে তার তো মানে নেই, ডায়াবেটিসের ডেজার্ট তো ওরকমভাবে আমরা বলি না আর কি, মানে খাওয়াটা উচিত না। এবার যদি খুব মিষ্টির ক্রেভিং হয়, একটা খেজুর খেতে পারে। খেজুর? হ্যাঁ, একটা খেলো। বেশ। আপনাকে যদি বলি হাঁটা
জিমে ওয়ার্কআউট এবং যোগার মধ্যে একটাই করতে পারবো, তাহলে কোনটা আপনি চুজ করতে আমি বলবেন? বলবো যে হাঁটুন এবং সেটা ব্রিস্ক ওয়াক করুন। ব্রিস্ক ওয়াকের কিন্তু একটা হিসেব আছে, কি হিসেব? সেটা হচ্ছে স্পিডে হাঁটতে হবে 5 to 6 কিলোমিটার পার আওয়ার। হুম, ব্রিস্ক ওয়াক করলে আমাদের পালস রেট বাড়ে এবং আমাদের রেট অফ রেসপিরেশন বাড়ে। তার জন্য ব্রিস্ক ওয়াকিংয়ের সময় আপনি বুঝবেন তখনই ব্রিস্ক ওয়াকিং আপনি করছেন যদি শর্ট সেন্টেন্স বলতে পারেন। লং সেন্টেন্স আপনি বলতে পারবেন না, হাঁপাবেন, "হ্যাঁ, আমি যাচ্ছি।" হুম, হ্যাঁ, কিন্তু এরকম বলতে পারবেন না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাওয়ার পর তারপর আমি সকালবেলা উঠে চান টান এত কথা বলতে পারবেন না, দম আটকে আসবে। প্লাস গান করতে পারবেন না, সেটাকে ব্রিস্ক ওয়াক বলে। মানে ওকে। এতটাই আপনার রেসপিরেশন পার্সপিরেশন মানে ঘাম হবে এবং আপনার পালস রেট বেড়ে যাবে এবং শোল্ডার দুটো সোজা থাকবে এবং আপনি সামনের দিকে তাকিয়ে থাকতে হবে, আপনি মাটির দিকে তাকিয়ে হলে হবে না এবং হাত সুইং মোডে থাকবে। আচ্ছা, কোমরে বুকে হাত বেঁধে ব্রিস্ক ওয়াক করা সম্ভব না। আচ্ছা। ও, ওইটাকে বলে ব্রিস্ক ওয়াকিং। ব্রিস্ক ওয়াকিং, তাহলে সেটাই হবে, উড বি দ্য বেস্ট ওয়ান। ইয়েস। ডায়াবেটিসের অনেক সময় কিডনি নষ্ট হয়ে যায় ডায়াবেটিসের ওষুধে, ইজ ইট রাইট? অনেকে বলেন, পেশেন্টরাই এসে বলেন, ডাক্তারবাবু এই যে আপনি ওষুধ দিলেন, আমি শুনেছি ডায়াবেটিসে কিডনি খারাপ হয়ে যায়, হুম, তাহলে এই ওষুধে কি কিডনি খারাপ হয়ে যাবে? এমন কোনো ডায়াবেটিসের ওষুধ নেই যেটা কিডনি খারাপ করে। ডায়াবেটিসের সব ওষুধ কিডনি প্রোটেক্টিভ, কারণ সব ওষুধ ডায়াবেটিস কমায় এবং ডায়াবেটিস কমলে মানে সুগার লেভেল কমলে সেটা কিডনিকে ভালো রাখতে সাহায্য করে। ও, এরকম কোনো ডায়াবেটিসের ওষুধই নেই যেটা কিডনি খারাপ করে। কিন্তু কিডনি খারাপ যাদের হয়েছে ডায়াবেটিসে, কিছু কিছু ডায়াবেটিসের ওষুধ সেখানে ব্যবহার করা বিপজ্জনক হতে পারে, যেমন মেটফরমিন, যেমন কিছু সালফোনিউরিয়া গ্রুপের ওষুধ যেগুলো অসুবিধা তৈরি করে, কিছু ল্যাকটিক অ্যাসিডোসিস করে, কেউ একটা রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া করে ইত্যাদি। সুতরাং ডায়াবেটিসের কোনো ওষুধ কিডনি খারাপ করে না। এগুলো বিভিন্নভাবে মার্কেটে এভাবে ছড়ানো হয়েছে যাতে লোকে মডার্ন মেডিসিনে না এসে কিছু আনকনভেনশনাল ওষুধ খায়, তাদের যাতে মার্কেটিংটা ভালো হয়, তাদের ওষুধ বিক্রি হয়। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্সে সবচেয়ে শকিং ডায়াবেটিসের কেস কি দেখেছেন? গত মাসে একজন পেশেন্ট এসেছিলেন, বয়স আমার মনে নেই, মোটামুটি ওই 60 থেকে 65 বছরের মধ্যে হবে, এক্স্যাক্টলি আমার মনে নেই। তো তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং গত 20 বছর ধরে হঠাৎ করে তাকে কেউ একজন বলেছে 8 বছর আগে যে কিছু ওষুধ বাজারে পাওয়া যায় যেগুলো ডায়াবেটিস পুরোপুরি সারিয়ে দেবে। তো তিনি ওষুধ বন্ধ করে দেন এবং ওষুধ বন্ধ করে সেই ওষুধ খাওয়া শুরু করেন এবং 1 বছরের মধ্যে তার পাটা ফুলতে শুরু করে, কারণ ডায়াবেটিস আনকন্ট্রোল ছিল, কিডনি ড্যামেজ হয়। তার ওই ডায়ালিসিস চলছে তবে থেকে, তবে তিনি জীবিত আছেন এবং এসেছিলেন কনসালটেশনের জন্য। তো খুব আর্লি স্টেজে তার কিডনি ড্যামেজ হয়, কারণ তিনি ট্রিটমেন্টটা বন্ধ করে অন্য এক ধরনের ওষুধ খেতে স্টার্ট করেছিলেন যেগুলোর কোনো ক্লিনিক্যাল এভিডেন্স নেই। ফলে তার কিডনি খারাপ হয়, ডায়ালিসিস চলে। তো তিনি বলছিলেন যে সেটা মিস্টেক হয়ে গেছে জীবনে, তিনি বুঝতে পারেননি। কারণ খুব ক্লোজ পারিবারিক একজন, পরিবারের একজন লোক তাকে এইবার বলেছিল যে এটা খেলে ডায়াবেটিস সেরে যাবে এবং তিনি বিশ্বাস করেছিলেন। হুম, সেটা খুব খারাপ, কারণ তার ওটা যদি না হতো হয়তো কিডনিটা তার এত কম বয়সে খারাপ হতো না, কারণ সে সময় তার কিডনি টিডনি সবই ভালো ছিল। আসলে আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে তার কিডনিটা ড্যামেজ হয়েছে এবং তিনি ব্লাড প্রেশারের ওষুধ খেতেন, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের দুটো ওষুধই বন্ধ করে ওই ধরনের ওষুধ খাচ্ছিলেন। ফলে আচ্ছা। দুটোই রোগ একসাথে তার কিডনি খারাপ করেছে। আচ্ছা, আমার একটা জিনিস বলুন, যে ডায়াবেটিসের ওষুধ না খেলে সেটা কি কোনোভাবে আমাদের ব্রেন ফাংশনে কেউ এফেক্ট করতে পারে? ডায়াবেটিস একটা ইনফ্লামেটরি ডিজিজ, তো মানে একটা বডির মধ্যে একটা ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকে এবং ডায়াবেটিসের ওষুধ যারা খাচ্ছেন না, মানে যাদের সুগার লেভেল বেশি আছে, তাদের বডিতে ওই ইনফ্লামেশনটা বেড়ে যায়। সেটা কিছু অক্সিজেন র্যাডিক্যালস তৈরি করে, ফ্রি র্যাডিক্যালস, সেগুলো কিন্তু ব্লাড ভেসেলের ইনফ্লামেশন তৈরি করে এবং শুধু ব্লাড ভেসেলস তো শুধু আর আমাদের গায়ে নেই, আমাদের ব্রেনেও আছে। হ্যাঁ, তো ব্রেনের ব্লাড ভেসেলসকেও তারা খারাপ করতে শুরু করে, ব্রেন ফগিং হয়, ফলে হ্যাঁ, ফলে ফোকাস করতে অসুবিধা হয়, কনসেন্ট্রেশন ভুলে গেছি, এই চাবিটা কোথায় রাখলাম, হুম, এই ওখানে মনে হয় রেখেছিলাম, দেখ তো ওখানে না, ওখানে তো নেই, মানে খুব সাধারণ জিনিসগুলো ভুলে যেতে তারা আরম্ভ করেন, কাজে ফোকাস নেই, মেমারি প্রবলেম হয়, মেমারি প্রবলেম। হুম, এবং যখন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তখন বডিতে একটা স্ট্রেস তৈরি হয়, বডিতে স্ট্রেস হরমোনগুলোও বেড়ে যায়। হুম। সেগুলো কি করে, আমাদের ব্রেনে একটা হার্ড ডিস্ক আছে কম্পিউটারের মধ্যে, তার নাম হচ্ছে হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাস। হ্যাঁ, হিপোক্যাম্পাসকে শ্রিঙ্কেজ করে, ফলে আমাদের মেমোরিরও প্রবলেম হয়। ফলে যাদের ডায়াবেটিসের চিকিৎসা ঠিকঠাক চলছে না অথবা ডায়াবেটিসের ওষুধ ঠিকঠাক খাচ্ছেন না, তাদের মেমোরির প্রবলেম হয়, আর্লি ডিমেনশিয়া, অ্যালজাইমার্স এগুলো হয়। ও, তাই নাকি? হ্যাঁ, কি সাংঘাতিক! হ্যাঁ, সাংঘাতিক। ফলে ডায়াবেটিসটা খুব ভালো করে কন্ট্রোল করা উচিত। ডায়াবেটিসের সঙ্গে কি আমাদের সেক্সুয়াল হেলথের কোনো সম্পর্ক আছে? ভীষণভাবে এবং খুব বড়ভাবে। আসলে কি হয়,
ডায়াবেটিস হয়তো অনেক লোকেরই হয়, এবং এই সেক্সুয়াল প্রবলেমগুলো প্রায় 30-40% মানুষের কমপক্ষে আছে যাদের ডায়াবেটিস আছে, কিন্তু তারা ডাক্তারের সামনে এসে ভয় পায়, লজ্জা পায়। আজকাল যদিও অনেক, যেহেতু আমরা এই প্রোগ্রামগুলো অনেক টিভিতে করি, এতে করি, মানে লোকজন তাতে অনেক মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন এগুলো বলতে। যেমন ডায়াবেটিস হলে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা খুব কমন একটা অসুখ। ও তাই? হ্যাঁ, ভীষণ কমন, এবং পেশেন্টরা এসে ডাক্তারদের কাছে এসে লজ্জা পায় যে কিভাবে বলবে, ইনিশিয়েট করবে কি করে, যে আমার ডিউরিং ইন্টারকোর্স আমার ওটা শক্ত হয় না, বা আমার লিঙ্গ শিথিলতা হয়, তাহলে বলবে কিভাবে ডাক্তারকে, সেটা অনেক সময় বুঝে উঠতে পারে না। কিন্তু এটা খুব কমন প্রবলেম। আসলে কি হয়, ডায়াবেটিস আমাদের নার্ভ এবং ব্লাড ভেসেলস দুটোকেই নষ্ট করে, এবং আমাদের ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইরেকশন অফ দ্য পেনিসের জন্য কিন্তু নার্ভের ইন্টিগ্রিটি দরকার, প্লাস ব্লাড ভেসেলসের মানে ক্যালিবার, সেগুলো ঠিক থাকতে হবে। যখন রক্তবাহগুলোর সংকোচন হয়ে যাবে, তার ক্যালিবারের প্রবলেম হয়, ব্লাড ফ্লো যখন ঠিকঠাক যায় না, তখন কিন্তু ইরেকটাইল ডিসফাংশন শুরু হয়, এবং লজ্জাই বলতে পারে না, দাম্পত্য কলহ হয়, অনেকে সংসার ভেঙে যায়, কিন্তু ডাক্তারের কাছে বলছেন। এর উপায় আছে, এর চিকিৎসা আছে। ও, চিকিৎসা আছে? হ্যাঁ, খুব চিকিৎসা আছে, এর উপায় আছে। ডাক্তারকে এসে বলতে হবে আপনার ওটা আছে। ডাক্তার তার উপযাচক হয়ে ওটার ওষুধ আপনাকে লিখতে পারে না। আপনাকে এসে বলতে হবে, আপনাকে বুঝতে হবে। যেমন ডায়াবেটিস হলে মহিলাদের প্রবলেমও হয়, ভ্যাজানাল ড্রাইনেস হয়, এবং লস অফ লিবিডো হয়, মানে সেক্সুয়াল আর্জ কমে যায়। সে ডাক্তারকে এসে বলবে কিভাবে? ডাক্তার, সে মহিলা ডাক্তার পুরুষ, বলতে একটা সেখানে দ্বিধা, প্লাস অনেক মহিলা পেশেন্ট মহিলা ডাক্তারের কাছে গিয়েও বলতে লজ্জা পায়। আচ্ছা। ফলে যদি বলতে পারে, তার উপায় আছে, তার ট্রিটমেন্ট আছে, সেটা আমরা তখন পেশেন্টদের সেভাবে গাইড করে দিই। বলতে হবে সেটা। আর প্লাস দেখা গেছে যে ডায়াবেটিস এই রোগগুলোর সঙ্গে অনেকের একটা মেন্টাল প্রবলেমও রিলেটেড থাকে, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, এগুলো থাকে। আচ্ছা। হ্যাঁ, এবং এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এবং এই মেন্টাল প্রবলেমসগুলো অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন এই প্রবলেমগুলোর জন্য দায়ী। তো সেইটা যদি এসে না বলা হয়, এবং সেটা যদি অ্যাসেসমেন্টে প্রবলেম হয়, তাহলে কিন্তু মুশকিল। তবে এখন যেহেতু অনেক পেশেন্ট আমাদের দেখতে হয়, মোটামুটি একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, তো সেটার বেসিসে বোঝা যায় যে কার অ্যাংজাইটি আছে, কার ডিপ্রেশন আছে, ভয়েস বা তার কথা বলার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো দেখে মোটামুটি একটা আন্দাজ করতে পারা যায়। তখন কিছু লিডিং কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে আপনার কি এই প্রবলেমটা আছে, মানে এরকম কি কিছু হচ্ছে? তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন ডাক্তারবাবু, এরকম আছে, আমি তো বলতে পারছিলাম না, আপনি বললেন এইটা হয়। তখন আমরা তাদের কিছুটা হেল্প করার জন্য কিছু ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। এবার একটা খুব চেনা প্রশ্ন, ঘুমোতে যাওয়ার আগে কোন 5টা অভ্যেস করলে মেন্টাল হেলথ ভালো থাকে? 1 নম্বর, ঘুমোতে যাওয়ার 1.5 ঘন্টা আগে মোবাইল ফোনটা শরীর থেকে দূরে রাখুন। আচ্ছা। কারণ মোবাইল ফোনের যে আলো, যে হোয়াইট ব্লু লাইট, এটা আমাদের রেটিনাল হাইপার সেন্সিটাইজেশন করে, আমাদের পিনিয়াল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে ব্রেনে, তাকে ইনহিবিট করে, সেখান থেকে মেলাটোনিন হরমোন বেরোতে অসুবিধা তৈরি করে। এই মেলাটোনিন হরমোন আমাদের ঘুমটাকে সাহায্য করে, মানে ঘুম আসতে দেয় আর কি, মানে ঘুম আসতে সাহায্য করে। সুতরাং মোবাইল ফোনটাকে দূরে রাখলে দেখা যায় তাদের ঘুমটা ভালো হয়। ঘুম ভালো হলে কর্টিসল কমে, তাতে ডায়াবেটিস কন্ট্রোল ভালো হয়, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স কমে। আচ্ছা। 2 নম্বর, খাবার পরেই সঙ্গে সঙ্গে জলপান করবেন না, বা সঙ্গে সঙ্গে ঘুমোবেন না, কারণ তাতে ব্লোটিং হবে, ঘুমের অসুবিধা হবে। একই, ঘুমের অসুবিধা হলে পরের দিন হ্যাংওভার থাকবে, ঘুমের অসুবিধা হলে, ঘুম যদি ভালো করে না হয়, পরের দিন এক্সারসাইজ করতে যেতে ইচ্ছা করবে না। 3 নম্বর, যাদের অ্যালকোহল খেয়ে ঘুমোতে যাওয়ার প্রবণতা আছে বা যাদের অভ্যেস আছে, সেটা থেকে তাদের বেরোতে হবে। আচ্ছা। একদম খুব ইম্পর্টেন্ট এটা। 4 নম্বর, আজকের 3টে কি 4টে কি ভালো কাজ আপনার জীবনে হয়েছে সেটাকে মনে করার চেষ্টা করুন। কি মিস্টেক হয়েছে সেটাকে মনে করার চেষ্টা করুন। এটা যদি মনে আপনি রাখতে পারেন, তাহলে পরের দিন মিস্টেকগুলো কম হবে, কাজটা আরও ভালো হবে, আরও ভালোভাবে কাজগুলো করা সম্ভবপর হবে। আর 5 নম্বর, যে ওষুধগুলো খেতে হবে সেটাকে খাওয়া ভুলবেন না রাত্রিবেলাতে। কারণ অনেকে কি হয়, অনেক সময় ওষুধ খেতে ভুলে যায়, এবং বলে রাখুন এই ওষুধটা না খুবই খেতে ভুলে যায়। এই ওষুধগুলো খেতে ভুললে হবে না, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট ওষুধ। ডায়াবেটিসের ওষুধ বা কোলেস্টেরলের ওষুধ, অনেক ডায়াবেটিস ওষুধ রাত্রিবেলা আমরা দিয়ে থাকি। কোলেস্টেরল ওষুধগুলো সব ক্ষেত্রেই প্রায় রাত্রিবেলাতে খাওয়া হয়, রাত্রিবেলাতে খেতে বলা হয়। সেগুলো মনে করে, অবশ্যই মনে করে খেতে হবে। এই 5টা হ্যাবিটস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার বাচ্চাদের মনোযোগ বাড়ানোর জন্য খাবার, স্ক্রিন টাইম, ঘুম, এগুলোর গুরুত্ব কতটা? খুবই গুরুত্বপূর্ণ। 3টে ইম্পর্টেন্ট, আপনি যে 3টে বললেন। স্ক্রিন টাইম যত বাড়বে,
যেহেতু আজকাল কি হয়, স্ক্রল করতে হয়, তো অ্যাটেনশন স্প্যান খুব কম বাচ্চাদের, তাতে কি হয় অ্যাটেনশন স্প্যান কমে যায়, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে। বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিতে হবে মনিটরড, যে কতক্ষণ মোবাইল ফোনটা যে হাতে রেখেছে, কি কন্টেন্ট দেখছে, উল্টোপাল্টা নাচ দেখছে নাকি সে এডুকেশনাল কন্টেন্ট দেখছে, তাকে অভ্যেস করতে হবে। বাবা মা যেভাবে মনিটর করবে সেভাবেই হবে। যদি সম্ভব হয় বাচ্চা যে সময় মোবাইল নিয়ে বসেছে সে সময় বাবা বা মা কেউ একজন পাশে বসে বাচ্চার সঙ্গে অ্যাক্টিভলি মোবাইল ফোন দেখা, আচ্ছা, তাতে বাচ্চার ভালো কন্টেন্ট দেখার হ্যাবিট তৈরি হয়ে যাবে। নাহলে সে গান দেখবে বা গান শুনবে সারাক্ষণ ধরে, নাচ দেখবে, কিন্তু শিখবে তো না এগুলোতে কিছু, ওগুলোতে কিছু শেখার কিছু থাকবে না। আর খাবারের ব্যাপার যেটা আপনি বলছেন, সেই খাবারের ব্যাপারের মধ্যে সেই খাবারগুলো বাচ্চার ডায়েটে ইনক্লুড করা উচিত যেগুলো বাচ্চার মেটাবলিক হেলথকে ছোটবেলা থেকেই ভালো করতে সাহায্য করবে। সকালবেলা উঠেই চকলেট কর্নফ্লেক্স খাইয়ে দিলাম, আমার কাজটা ইজি হবে বলে গুচ্ছ গুচ্ছ চিনি মেশানো আছে, তাতে রিফাইন্ড কার্বোহাইড্রেট ঢুকে গেল, বা চারটে চকলেট বিস্কিট তার মধ্যে ক্রিম লাগানো, তাতে তো ওবেসিটি হচ্ছে। প্রচুর বাচ্চা আমাদের কাছে আসে, আমি তো 10 বছরের উপর থেকে পেশেন্ট দেখি, প্রচুর বাচ্চারা আসে এরকম প্রচুর মোটা, হ্যাঁ অনেক ওবিস বাচ্চা। আচ্ছা, তাকে জিজ্ঞেস করি কি খাও না, আমি কোনো বাইরের খাবার, প্রথমেই তার বাবা মা বলে দেয় যে না বাচ্চাকে কোনো বাইরের খাবার দেওয়া হয় না। তা আমি জিজ্ঞেস করলাম কি খাবার দেওয়া হয়, সকালবেলা থেকে তার খাবার পুরোপুরি রিফাইন কার্বোহাইড্রেটের উপর নির্ভরশীল, তার মধ্যে শাকসবজি কম, বা কারো কারো ক্ষেত্রে শাকসবজি নেই, কারণ বাচ্চাকে বলছে বাবা মা যে বাচ্চা শাকসবজি খেতে পছন্দ করে না। আসলে কি হয়, বাচ্চা শাকসবজি ফলমূল তখনই খাবে যদি বাবা মা খায় বাচ্চার সামনে। ভালো খাবার খেতে হবে। যদি আমিষাশী বাচ্চা হয় তাহলে তাকে ডিম খাওয়ানোর অভ্যেস করতে হবে, চিকেন খাওয়ানোর অভ্যেস করতে হবে। চটজলদি তাকে 2 মিনিটসের নুডলস বানিয়ে দিলে হবে না, বা চটজলদি তাকে একটা কিছু খাবার বানিয়ে দিলাম, 4টে আলুর পরোটা বানিয়ে দিলাম রোজ, তাতে বাচ্চা খুব তৃপ্তি করে খেয়ে নিল। বাচ্চা তৃপ্তি করে খাবার থেকে বাচ্চা যে খাবারটা খাচ্ছে তার স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী হচ্ছে সেটা আমাদের নজর দেওয়া উচিত। আর বাচ্চার যে ঘুমের কথাটা আপনি বললেন সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি হয় আমি আপনাকে বলি, বাবা মার সঙ্গে বাচ্চা তো ঘুমায় আজকাল, সবাই তাই, বাচ্চারা ইন্ডিয়ান তাই হয়, বিদেশে তো বাচ্চারা আলাদা ঘুমায়, বাবা মারা আলাদা ঘুমায়, ইন্ডিয়াতে সবাই বাচ্চা ঘুমায়। বাবা মা টিভি দেখে বসে বসে, বেডরুমে টিভি লাগিয়ে রেখেছে রাত্রি 2টো অবধি, বাচ্চা ঘুমোতে পারছে না, কিন্তু বাচ্চাকে 6:30টায় সকালবেলা উঠে স্কুলে যেতে হবে, বাচ্চার ঘুমটা হলো না, লার্নিং ডিসেবিলিটি হচ্ছে, স্কুলে গিয়ে পড়া শিখে মনে রাখতে পারছে না, স্কুলে বাচ্চা ঘুমিয়ে পড়ছে ক্লাসের মধ্যে, কারণ তার ঘুম হয়নি। তো এবার ফিরে এসেও যে ভালো করে একটু ঘুমাবে তার অবকাশ নেই, কারণ বাবার ইচ্ছে বাচ্চা ভালো গিটারিস্ট হবে, তাকে বিকেলবেলা গিটারে দিয়ে দিয়েছে, বা সন্ধ্যাবেলা একটা ডান্স ক্লাসে যাচ্ছে বাচ্চা, তার টিউশন আছে 3টে, কারণ বাবা মার তো সময় নেই, দুজনেই ওয়ার্কিং, বাচ্চাকে তো কিছু একটা দিতে হবে, রাখতে হবে, সবসময় বাড়িতে রাখা সম্ভব না, বাড়িতে এরকম অত ফ্যামিলি মেম্বার্স সবার থাকে না। বাচ্চাদের অ্যাক্টিভিটি কমে গেছে, এই ঘুম কমের জন্য অ্যাক্টিভিটি কম হয়, যাদের ঘুম কম হয় সেসব বাচ্চা ধপাস করে বসে পড়ে থাকে, চলাফেরা হাঁটাচলা করতে চায় না, আরও মোটা হয়ে যায়। সেজন্য ঘুম কম থেকে বাচ্চার ওবেসিটি হচ্ছে, মেটাবলিক ডিজিজ হচ্ছে, এরকম অনেক বাচ্চা আমাদের কাছে আসে যাদের অল্প বয়স থেকেই ফ্যাটি লিভার তৈরি হওয়া শুরু হয়ে গেছে, মানে দে আর দ্য ফিউচার ক্যান্ডিডেট ফর দ্য ডায়াবেটিস। ওকে, বুঝতে পেরেছেন, মানে ইনসুলিন রেজিস্ট্যান্ট ফ্যাটি লিভার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, তবে তো ফ্যাটি লিভার হচ্ছে, সে ভবিষ্যতে ডায়াবেটিসের জন্য একদম তার গ্রাউন্ড ওয়ার্ক শুরু হয়ে গেছে ছোটোবেলা থেকে, তার জন্য কিছুটা হলেও বাবা মা রেসপন্সিবল, তারা ছোটোবেলা থেকে আরেকটু চেষ্টা করতে হবে বাবাকে বা ছেলেদের বা মেয়েদের একটা হেলদি লাইফস্টাইলে ঢোকার জন্য। কোমরে ব্যথা থাকলে কোন ধরনের ব্যায়াম একেবারেই করবো না? কোমরে ব্যথা থাকলে লোকে কোমরটাকে স্ট্রেচিং করার জন্য সেই একটা মুড়ে হয় না, হাত বা টোতে হাত রেখে এরকম করে ফ্রন্ট বেন্ডিং, হ্যাঁ ফ্রন্ট বেন্ডিং, সেই এক্সারসাইজটা করা যাবে না, ক্রাঞ্চ দেওয়া যাবে না, ঠিক আছে, পুশ আপস এগুলো করা যাবে না, কারণ সেগুলো কোমরের মাসেলের উপর খুব বেশি চাপ পড়ে। স্কোয়াট করা যাবে না, মানে ইন্ডিয়ান যে টয়লেটগুলো আছে যেভাবে বসে লোকে পটি করে সেভাবে করলেও কোমরে চাপ পড়ে। লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যেতে পারে, টুইস্টিং এক্সারসাইজ করা যাবে না। আচ্ছা, তাহলে কোমরে যাদের ডিস্ক প্রোল্যাপস আছে তাদের ক্ষেত্রে নার্ভ কম্প্রেশন আরও বেড়ে যাবে। লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যেতে পারে, অল্প একটু মুভমেন্ট বা একটু যোগা করা যেতে পারে, হাঁটা যেতে পারে কোমরে ব্যথা হলে, তবে যে অ্যাক্টিভিটিগুলো কোমরের উপর ভীষণ চাপ পড়ছে সেগুলো না। ওকে, আচ্ছা, কোলেস্টেরল নর্মাল থাকলেও কি হার্ট অ্যাটাক হতে পারে? হ্যাঁ, হার্ট অ্যাটাকের একমাত্র কারণ কিন্তু কোলেস্টেরল নয়, কোলেস্টেরল অনেকগুলো কারণের একটা। আচ্ছা, ফলে কোলেস্টেরল এরকম অনেক মানুষেরই নর্মাল তো কোলেস্টেরল ওষুধ খায়, তাহলে কি হার্ট অ্যাটাক হতে পারে না? সে তো স্মোকার, স্মোকিং তো একটা খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর হার্ট অ্যাটাক হতে পারে।
অ্যালকোহল খায়, অ্যালকোহল ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর হার্ট অ্যাটাক, ওবেসিটি আছে, বা আগে থেকে হার্টের আর্টারির মধ্যে প্লাক জমে আছে, পরে কোনো একটা স্ট্রেসে রাপচার হয়ে আর্টারিটা ব্লক করেছে, তার তো হার্ট অ্যাটাক হতেই পারে, বা করোনারি আর্টারি ভ্যাসোস্প্যাজম বলে একটা অসুখ আছে, সেক্ষেত্রেও হার্ট অ্যাটাক হতে পারে। মানে কোলেস্ট্রল বাড়লেই যে হার্ট অ্যাটাক হবে তার কোনো মানে নেই, কিন্তু এরকম অনেক লোকের কোলেস্ট্রল নর্মাল আছে, কিন্তু ব্যাড কোলেস্টেরল যেটা এলডিএল, তার যে স্মল পার্টিকেলস হুইচ ইজ মোর অ্যাথোরোজেনিক অ্যান্ড মোর রিস্কি ফর দ্য কার্ডিয়াক ডিজিজ, সেগুলো কিন্তু অনেক বেশি, ফলে তাদের হার্ট অ্যাটাক না হওয়ার কোনো কারণ নেই। এরকম অনেক পেশেন্ট আছে যাদের কোলেস্ট্রল নর্মাল, কোলেস্ট্রল ওষুধ খায় কিন্তু তার হার্ট অ্যাটাক হয়েছে, তাদের মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে, কারণ জেনেটিক প্রিডিসপোজিশন আছে, বাবা মা বা অন্য কোনো আত্মীয় বা ঠাকুরদা ঠাকুমা কেউ একজন হার্টের অসুখে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন, বা তাদের কোনো হার্টের বাইপাস সার্জারি হিস্ট্রি আছে, তাদের তো চান্স বেশি হার্ট অ্যাটাকের। বা আবার ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, মানে উচ্চ রক্তচাপ, সেগুলো আনকন্ট্রোল, তাদের একটা রিস্ক ফ্যাক্টর। ফলে কোলেস্ট্রলে একমাত্র রিস্ক ফ্যাক্টর নয়, অন্যান্য অনেক রিস্ক ফ্যাক্টর আছে। আচ্ছা, এই রিসেন্টলি একটা আতঙ্ক মানুষকে তাড়া করছিল, মানুষ আর গুড় খাচ্ছিল না। নিপা ভাইরাস। নিপা ভাইরাস। আচ্ছা, নিপা ভাইরাস মানুষের মধ্যে কিভাবে ছড়ায়? নিপা ভাইরাস হচ্ছে জুনোটিক ডিজিজ, মানে পশু পাখির থেকে ছড়ায়। পশু পাখি মানে পশু মানে বাদুর তো আমাদের ম্যামালস, আমরা স্তন্যপায়ী, বাদুড়ের লালা এবং মূত্র থেকে ছড়ায়। এর একটা ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তীকালীন হোস্ট আছে, পোষক, সেটা হচ্ছে শুয়োর। মালয়েশিয়াতে যেটা হয়েছিল 1998-99 ওই সময়টাতে একটা আউটব্রেক হয়েছিল, সেটা কিন্তু শুয়োরের খামার থেকে হয়েছিল, কিন্তু হ্যাঁ সেটা আউটব্রেক হয়েছিল ভয়ঙ্কর, সেটা যে শুয়োরের খামার থেকে হয়েছিল। এই বাদুড় হচ্ছে ওই যে খেজুর গাছের রস হয় না, রস স্যাপ, সেটা হচ্ছে রসের মধ্যে বাদুড়রা তো এই যেগুলো ফ্রুট ব্যাট তারা ওই গিয়ে খায়, বাদুড়ের লালা ওই রসের মধ্যে মিশে গেল, রাত সকালবেলা নামিয়ে এলে খেলে নিপা ভাইরাস যদি থাকে তাহলে হবে। এখন তো এরকম মারাত্মক আউটব্রেক হচ্ছে না, কয়েকটা মাত্র কেসেস ডিটেক্টেড হয়েছে। বা বাদুড় যদি ওর মধ্যে মূত্রত্যাগ করে, হিসু করে দেয় ওই যখন খাচ্ছে রসটা, তাহলে কিন্তু তার হতে পারে। কিন্তু তাহলে কি গুড় খাবো না? গুড় কেন খাবে না? গুড় তো সেই 15 মিনিট এই রস ফোটালেই এই নিপা ভাইরাস মরে যাবে, আর গুড় তো রস জাল দিতে হয় 3 ঘন্টা। ও নিপা ভাইরাসের বাবাও বাঁচতে পারবে না, গুড় নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। ও আচ্ছা, মানে গুড়ের সঙ্গে নিপা ভাইরাসের কোনো সম্পর্ক নেই না। গ্যাস আমাদের অনেকের সমস্যা, গ্যাসের ব্যথা, বাঙালির গ্যাস, অম্বল, বুক জ্বালা, এ তো আছেই। গ্যাস কমানোর ঘরোয়া কোনো উপায় আছে? তার আবার আমার প্রথম থেকে শুরু করতে হয়। প্রথম কথা আমি বলি যে গ্যাস হচ্ছে এমন একটা অসুখ যেটা যারা গ্যাস আছে বলেন তাদের 80% লোকের নেই। তারা যে কোনো অসুখকে গ্যাস বলতে ভালোবাসেন। শরীরের মধ্যে কোনো অস্বস্তি হচ্ছে মানে গ্যাস। তার কারণ হচ্ছে গ্যাসটা চিকিৎসা অনেক বাঙালি জানে, একটা কিছু ওষুধ আছে পি দিয়ে বা আর দিয়ে, এরকম একটা ওষুধ আছে, সেটা তার চিকিৎসা জানে। ফলে যা কিছু রোগী হোক না কেন সেটা গ্যাস বলে সেই ওষুধটা টপাস করে প্রথমে খেয়ে নেয়, ঠিক আছে? প্লাস লোকে অনেক অসুখের কমপ্লিকেশনগুলোকে গ্যাস বলে। আমি আপনাকে একটা দুটো উদাহরণ দিই। আমার একটা পেশেন্টের টেনিস এলবো হয়েছে, বলছে কনুয়ে গ্যাস উঠে গেছে, বুঝেছেন? আর একটা উদাহরণ দিই, এটা আমার প্র্যাকটিসের খুব শুরুর ঘটনা। সেটা হচ্ছে সকাল থেকে বুকে ব্যথা এবং তার ঢেকুর উঠছে, কারণ তার একটা ইতিহাস ছিল, তার আগের দিন তার বাড়িতে বিয়ে ছিল, 3 বেলা খুব রিচ ফুড, মানে যেরকম হয় আর কি, মশলাযুক্ত খাবার খাওয়া হয়েছে। সকালবেলা তিনি একজন ডাক্তারবাবুকে দেখিয়েছেন, সেই ডাক্তারবাবু তাকে হিস্ট্রি দেওয়া হয়েছে যে আগের দিন খাবারটাও হয়েছে, বুকটুক জ্বালা করছে, তো তাকে গ্যাসের ওষুধ, লিকুইড অ্যান্টাসিড এসব দেওয়া হয়েছে। তো সন্ধেবেলাতে উনি, কারণ আমি তখন ওখানে প্রথম চেম্বার শুরু করি এবং ওই এলাকাতে আমার কাছে রুগী টুগি কেউ আসতো না, তখন আমার চিনতেও না লোকে কেউ, কিন্তু ওই চেম্বার খোলা ছিল বলে উনি আমার কাছে এসেছেন। তো আমাকে বললাম যে আপনার তো সকালবেলা থেকে হচ্ছে, একটা ইসিজি করি, আমার কাছে ইসিজি মেশিন আছে, তখন ইসিজি মেশিন আমার ছিল, যেহেতু আমি কার্ডিওলজিতে হাউস স্টাফ ছিলাম। তো তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, শুনুন ঘটনা। তা তাকে বললাম আপনাকে, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক পেশেন্ট কার বলতে পারছি না যে আপনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, কারণ তিনি যদি আবার বেশি উদ্বিগ্ন হয়ে গিয়ে কোনো গন্ডগোল হয়। তো বললাম আপনার একটা প্রবলেম হয়েছে, আপনি হাসপাতালে যান। লাকিলি পেশেন্ট সঙ্গে সঙ্গে হাসপাতালে গেছে এবং আমি পরে ওনার কাছ থেকে শুনেছি, মিসেসের কাছ থেকে, হাসপাতালের গেটের কাছে গিয়ে উনি কোল্যাপস করে যান হার্ট অ্যাটাকের জন্য। ওখানে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ওনাকে সিপিআর দেওয়া হয়, ওনাকে ভেন্টিলেট করা হয়, ওই রাত্রে ওনাকে অ্যানজিওগ্রাম করে স্টেন্ট লাগানো হয়, তারপর উনি বাঁচেন। মানে মনে করুন আমি যদি মিস্টেকটা করতাম, ওনাকে যদি আর একটা অন্য গ্যাসের ওষুধ দিয়ে বাড়িতে চলে যেতাম, রাত্রে উনি মারা যেতেন ঘুমের ঘরে। এই ঘটনা আমার খুব মনে আছে। এবং বাঙালিদের গ্যাস মানে হচ্ছে কিছু একটা শরীরে অস্বস্তি হলে বুক ধরপড় করলো মানে বুকে গ্যাস হয়ে গেছে,
প্রচুর পেশেন্ট আছে যারা অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, অ্যাংজাইটি ডিসঅর্ডারে কিছু ব্লোটিং হয়, লোকের কোথাও একটা আনইউজুয়াল সেন্সেশন হলো, অন্য কোনো সিমটম হলো, সেগুলো গ্যাস দিয়ে এক্সপ্লেন করেন। সুতরাং কনক্লুশন হচ্ছে গ্যাস সবার হয় না, যারা গ্যাস বলেন তাদের ইভ্যালুয়েশনের দরকার আছে সত্যি গ্যাস হয় কিনা। যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি আছে তারা কি লাইফস্টাইল চেঞ্জ করবে, ঘরোয়া উপায়ে কী কী নিজেদের চেঞ্জ করবে। প্রথম কথা, যে খাবারটা তিনি খাচ্ছেন সেই খাবারটার মধ্যে অতিরিক্ত তেল বা মশলা আছে কিনা সেটা এনশিওর করা, যদি থাকে সেটাকে কমাতে হবে। 2 নম্বর, মাইন্ডফুল ইটিং করতে হবে। মাইন্ডফুল ইটিং কি? মাইন্ডফুল ইটিং হচ্ছে আপনি যে খাবার খাচ্ছেন সেটার দিকে তাকিয়ে খান, মোবাইল ফোন বা টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে নয়। চেষ্টা করুন হাত দিয়ে খেতে, খাবারের যে টেক্সচার, যে টেম্পারেচার সেটা আপনি ফিল করতে পারবেন, এবং চামচ দিয়ে গপাগপ করে মুখে ঢুকিয়ে দিলে সে খাবার আপনি বুঝতে পারবেন না কী খাচ্ছেন। খাবার খেতে গেলে খাবারটাকে চিবিয়ে খেতে হবে, গিলে গিলে না। গিলে গিলে খেলে খাবারের হজম হতে দেরি হয়, চিবিয়ে খেলে খাবারগুলো ছোটো ছোটো পার্টিকেলসে ভেঙে যায়, তাতে হজমের সুবিধা হয়, কারণ গ্যাস্ট্রিক জুস আরও ভালো করে মেশে। 4 নম্বর, ওভার ইটিং অ্যাভয়েড করতে হয় খাবার খেতে হলে। যারা বেশি খেয়ে ফেলেন তাদের আরও গ্যাস অম্বল অ্যাসিডিটি বেশি হয়, তো সেই জন্য আমাদের একটা আন্দাজ আছে পেটে এতটা জায়গা আমার আছে এবং এতটা খাবার খেতে পারি, তো 70% খাবার খাওয়া উচিত, তার বেশি খাওয়া উচিত না। আচ্ছা, খাবার খাবার সঙ্গে সঙ্গে জলপান করতে নেই, পেটটা আরও ব্লোটেড হয়ে যাবে। অন্তত পক্ষে 40 মিনিট 45 মিনিট পরে জলপান করা উচিত। খাবার খেতে খেতে মুখ শুকিয়ে গলা শুকিয়ে গেলে সিপ বাই সিপ জলপান করা উচিত, সেটা বেশি পরিমাণে হওয়া উচিত না। খাবার পরে সঙ্গে সঙ্গে ঘুমোতে যাওয়া উচিত না, অন্তত পক্ষে 1.5 ঘন্টা পরে ঘুমোতে যাওয়া উচিত, যাতে খাবারটা কিছুটা নিচে নেমে যায়। যাদের পারসিস্টেন্ট কোনো সিমটম আছে, পেটে ব্যথা হয়, খাবার পরে পেটে জ্বালা করছে বা পেটটা ব্লোটেড হয়ে যাচ্ছে বা বমি হচ্ছে, তাদের ফার্দার ইভ্যালুয়েশনের দরকার আছে। লিভার বা স্টমাক বা ইন্টেস্টিনের কোনো প্রবলেম হয়েছে কিনা এন্ডোস্কোপি, ইউএসজি ইত্যাদি পরীক্ষা টরীক্ষা করে দেখে নেওয়ার দরকার আছে। কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটিকে কমায়, যেমন আদা কুচি। যাদের অম্বল অ্যাসিডিটি হয় মুখে আদা কুচি রাখলে আমাদের জিঞ্জারাল আছে আর অ্যালকালয়েড, যেটা কিন্তু খুব ভালো গ্যাস অম্বল অ্যাসিডিটি কমায়। এই যে আমরা মুড়ি খাই খাবার পরে, জানেন এটা শুধু মুখে মাউথ ফ্রেশনার না, কিন্তু ওর মধ্যে অ্যালকালাইন কিছু মেটেরিয়াল আছে যেগুলো অ্যাসিডিটি যাদের হয় সেগুলোকে নিউট্রালাইজ করে। হ্যাঁ, ফলে অনেকগুলো টেকনিক আছে কিভাবে আপনি খাবেন এবং কিভাবে খেলে খাবার আপনার ভালো হজম হবে এবং গ্যাস অম্বল অ্যাসিডিটি কম হবে। তবে আমি ওভারঅল দেখেছি যারা বয়েলড ফুড খান, কম মশলাযুক্ত খাবার খান, খাবার মেপে খান, বাইরের খাবার যারা কম খান এবং যারা মিল টাইমিংটা ঠিক রাখেন, ব্রেকফাস্ট 8টা থেকে 9টার মধ্যে, লাঞ্চ 1টা থেকে 2টোর মধ্যে, ডিনার 8টা থেকে 9টার মধ্যে খান, মানে ব্রেকফাস্টটা দুপুর 1টা, লাঞ্চ সন্ধ্যে 6টায় আর ডিনারটা রাত্রি 2টোয় খান না, তাদের কিন্তু অনেক পেট ভালো থাকে, মানে গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে তারা অনেক বেটার থাকেন, অনেক ভালো থাকেন। আচ্ছা, সারাদিনে কত কাপ চা খাওয়া আমাদের মেটাবলিক হেলথের জন্য ঠিক? চা সারাদিনে 3-4 কাপ খাওয়াই যায়, কিন্তু চায়ের মধ্যে দুধ চিনি খাওয়াটা স্বাস্থ্যকর নয়। চিনি খেলে অনেকটা ক্যালোরি ঢুকে যায়। দুধ দিলে দুধের মধ্যে কেসেইন থাকে, আমরা জানি একটা প্রোটিন, যেটা চায়ের মধ্যে যে অ্যালকালয়েড থাকে, ক্যাটেচিন, সেগুলোকে বাইন্ড করে দেয়, ফলে চায়ের গুণাগুণ আপনি পাবেন না, মেটাবলিক হেলথে হেল্প করবে না। চায়ের মধ্যে পলিফেনলস থাকে, কিছু ক্যাটেচিনস থাকে, কিছু অ্যালকালয়েডস থাকে আর কি, যেগুলো হচ্ছে ইনফ্লামেশন কমায় বডির। গ্রিন টি আরও বেশি ভালো কমায়, কিন্তু নর্মাল চাও কমায়, কিন্তু সেটাকে দুধ মানে এমনি লাল চা খেতে হবে আর কি, মানে দুধ চিনি দিয়ে ফুটিয়ে চা খেলে হবে না। এবার আমি একটা স্টাডিতে পড়েছিলাম আজ থেকে বছর 5 আগে, যে সারাদিনে একজন মানুষ 930 মিলিলিটার চা খেতে পারে, মানে যদি 100 ml এর কাপ হয় 9 কাপ চা খেতে পারে। সেটা মডারেট ডাইলুশন হতে হবে, খুব কড়া চা হলে নয়, সেটা খেতে পারে। কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম 5 কাপ চা ঠিক আছে, এবং যদি কফি হয় সেটা 2 থেকে 3 কাপের বেশি হলে ভালো নয়। এবং কফি যদি হয়, যেহেতু ওর মধ্যে ক্যাফেইন থাকে, আমরা জানি ক্যাফেইন সেই অ্যাডিনোসিন রিসেপ্টর ব্লক করে ঘুম উড়িয়ে দেবে, সেটা 5টা, ওর হাফ লাইফ তো প্রায় 8 ঘন্টার মতো, ফলে 5টার পরে কফি না খাওয়া ভালো যাদের ঘুমের অসুবিধা আছে। মানে চায়নাতে তো সারাক্ষণই চা খেতে থাকে, কিছুক্ষণ অন্তর অন্তরই ছোট্ট ছোট্ট কাপে চা খেতে থাকে। হেলদি অ্যাকচুয়ালি, হেলদি, হ্যাঁ হেলদি, আমাদের ডাইজেশন হেল্প করে, তো আমাদের ডাইজেশন হেল্প করে, ইনফ্লামেশন কমায়। আপনি চা খেয়ে নিলেন মানে ভুসি খাবারটা আপনি কম খাবেন। 1 কাপ চা খেয়ে নিলে মানে পেটটা খানিকটা কিছু একটা ঢুকে গেল, আপনার খিদেটা মরে গেল। এবং দেখবেন চাইনিজদের এবং জাপানিজদের খুব সরু সুর, তারা হচ্ছে ওরা বড় প্লেটে খাবার খায় না, ছোট ছোট প্লেটে খাবার খায়, বেশি খাবার ধরবে না, ওই খেয়ে নিলে শেষ হয়ে গেল আর নেই। বাঙালিদের এরকম থালা তুমি দাও না এরকম করে, অনেক খাবার ঢুকে যাবে তার মধ্যে ভাত যাবে, তরকারি যাবে, আলু সেদ্ধ ঢুকছে, তার মধ্যে মাছ মাংস ডিম সব ঢুকে যাবে। যদি আপনাকে বলি ইউ হ্যাভ 30 seconds,
তার মধ্যে আপনাকে বাঙালিকে সতর্ক করতে হবে, কি বলবেন? 1 নম্বর কথা, স্মোকিং, অ্যালকোহল আপনি বন্ধ করুন। যারা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নেই, তাদের যদি হার্টের কোনো প্রবলেম না থাকে, অন্ততপক্ষে হাঁটা স্টার্ট করুন। 3 নম্বর, ওভার ইটিং করবেন না, পোর্শন কন্ট্রোল করে খান। 4 নম্বর, মেডিটেশনের ইমেন্স ইম্পর্টেন্স আছে। মেডিটেশন করুন, অভ্যেস করুন, শিখুন, ভিডিও দেখুন, যাতে আপনারা মেডিটেশন করতে পারেন। এবং 5 নম্বর, প্রিভেন্টিভ হেলথ চেকআপসগুলো মাঝে মাঝে করবেন। তার মধ্যে কিছু গন্ডগোল হচ্ছে কিনা, রক্ত বা আপনার ইউএসজি ইত্যাদি টেস্ট করে নেওয়া। এই 5টা পয়েন্ট আমি বলবো। অসাধারণ, ক্যা বাত! দুটো জিনিস জানবো। একটা হচ্ছে যে কোন টেস্টটা ডায়াবেটিসের ক্ষেত্রে আপনারা সবচেয়ে পরে করতে বলেন? মানে না, না করলেও চলে, অনেক পরের দিকের টেস্ট। যদি সেরকম টেস্ট আমাকে বলতে বলা হয়, হুম। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, এই যে ব্লাডে অনেক সময় ডায়াবেটিক পেশেন্টরা এই টেস্টগুলো করে, এটা বাজে খরচা হয়। সব পেশেন্টের সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদিগুলো লাগে না কিন্তু। বা কিছু নেই, একটা টিসি, হিমোগ্লোবিন, সিবিসি করে নিচ্ছেন, এগুলো আমরা বলি না। আমরা ডায়াবেটিসের জন্য মেইনলি এমফাসাইজ করি তার অর্গানগুলো ঠিক আছে কিনা। আমরা বলি তুমি একটা HbA1c করুন, একটু ক্রিয়াটিনিন করুন, আর্লি কিডনি ড্যামেজ হচ্ছে কিনা। আসলে কিডনিটা অনেকটা ড্যামেজ না হলে তো ক্রিয়াটিনিন বাড়ে না। আমরা পেশেন্টদের বলি যে কিডনি ড্যামেজ হচ্ছে কিনা দেখার জন্য ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিওটা অন্তত করুন। তাহলে যদি প্রোটিন লিকেজ হয়, আগে থেকে জেনে যাব, সতর্ক হয়ে গিয়ে কিছু ওষুধ শুরু করে দেওয়া যাবে, বা তাকে বলে দেওয়া যাবে এই জিনিসগুলো আপনি করুন, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার কিডনি প্রোটেক্টেড থাকবে। আজকাল ডায়াবেটিস মানে কিন্তু শুধু ফাস্টিং আর পিপি সুগার কন্ট্রোল করে হচ্ছে কিনা সেটা দেখে ছেড়ে দিলেও না। তার একটা হলিস্টিক ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আছে। তার অর্গান কেমন আছে, তার হার্ট কেমন চলছে, তার চোখে ঠিক আছে কিনা, চোখে ছানি পড়ছে কিনা, রেটিনা খারাপ হচ্ছে কিনা, তার লিভারে ফ্যাট জমছে কিনা। আগে তো লোকে জানতো না ফ্যাটি লিভার থেকে সিরোসিস হয়। রাইট, রাইট। তো ফ্যাটি লিভার থেকে সিরোসিস হয়, লোকে জানতো না, আমরাও জানতাম না। তো ফ্যাটি লিভার থেকে যখন জানছি সিরোসিস হচ্ছে, তাহলে ফ্যাটি লিভার হচ্ছে কিনা সেটা দেখতে হবে। লিভারে ফাইব্রোসিস হচ্ছে কিনা ফ্যাটি লিভার থাকলে, তার জন্য লিভারের টেস্ট করতে হবে। মানে শুধু ডায়াবেটিসের চিকিৎসা মানে আমাদের কাছে এলে শুধু ফাস্টিং পিপি লিখে দেবো আর এই ডায়াবেটিসের ওষুধ লিখে দেবো, তা নয় কিন্তু। খুব কুইক, আমাদের কাছে টাইম খুব কম থাকে ক্লিনিকে, প্রচুর পেশেন্ট থাকেন, সেগুলো তাদের দেখতে হয়, তারা অনেকক্ষণ অপেক্ষা করেন। কিন্তু কুইক আমরা কতগুলো জিনিস আমরা দেখে নিই, এই জিনিসগুলো আপনার করা আছে কিনা, যদি না করা থাকে এই জিনিসগুলো করবেন, এইভাবে চলবেন। কিছু গাইডলাইন দিয়ে দিন। সব জিনিসটা তো আর পেশেন্টকে সামনে বসিয়ে রেখে বলা যায় না। তার জন্য আমার কিছু ভিডিও আছে, সেগুলো আমি দেখে নিতে বলি। আমাদের কিছু লিটারেচার আছে, সেগুলো পেশেন্টদের দিয়ে দিই, সেগুলো তারা দেখে নিতে পারেন। এবং কিছু কথা আমি খুব র্যাপিড পেশেন্টদের বলে দিই, এই জিনিসগুলো আপনার গন্ডগোল হচ্ছে, সেগুলো আপনারা ফলো করুন। কোনো একটা জিনিস যদি এক্ষুনি বন্ধ করতে বলা হয় ডায়াবেটিস পেশেন্টের জন্য, সেটা কি? স্মোকিং এবং অ্যালকোহল। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল, মানে মিষ্টি তবু খেতে পারে? হ্যাঁ, মিষ্টি খান। হ্যাঁ? মিষ্টি মাসে 2 বার খান, 3 বার খান। অ্যালকোহল আর স্মোকিংটা ইমিডিয়েটলি বন্ধ করুন। এটা আপনার হার্ট, কিডনিগুলো নষ্ট করে দেবে। আচ্ছা, ডায়াবেটিসের কেয়ার নেওয়ার ক্ষেত্রে ডাক্তারদের সবচেয়ে কম আলোচিত ভুল কোনটি? এবার ডায়াবেটিসের চিকিৎসাতে যেটা হয় হচ্ছে, সেটা কিছুটা পেশেন্টের লোড বা কিছুটা অজ্ঞানতার জন্য শুধু সুগার কন্ট্রোলের দিকেই অনেকে আমরা নজর দিয়ে ফেলি বেশি। কিন্তু তার সঙ্গে তার অ্যাসোসিয়েটেড অন্যান্য কিছু প্রবলেম হচ্ছে কিনা সেটাও তো আমাদের দেখতে হয়। মানে শুধু ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে কিনা দেখলেও হবে না, তার রক্তচাপটি কেমন আছে, তার কোলেস্টেরলের নাম্বারগুলো কেমন আছে, খারাপ কোলেস্টেরলটা বাড়ছে কিনা, তার ইউরিনে প্রোটিন লিকেজ হচ্ছে কিনা, তার নিউরোপ্যাথি হচ্ছে কিনা। ডায়াবেটিস পেশেন্ট যখন প্রথম আসেন, তার 20% পেশেন্টদের ডায়াবেটিক নিউরোপ্যাথি তাদের অলরেডি তৈরি হয়ে যায়, সেট ইন করে গেছে। সেগুলো হচ্ছে কিনা, কারণ পায়ে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে আছে, দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছে পেশেন্ট, চাতাল জুতো খুলে যেতে হয়েছে, গরমের সময় প্রচণ্ড চাতাল গরম ছিল, সেখানে হেঁটেছে, বুঝতে পারিনি পা পুড়ে ফোসকা হয়ে ডায়াবেটিক ফুট আলসার হয়ে গেছে। কারণ পায়ের নার্ভগুলো ড্যামেজ, ওটা যে খুব গরম সে বুঝতে পারেনি, মাই গড! পায়ে সেখানে ফোসকা পড়েছে, ফোসকা উঠে গেছে। এবার ও নিজে সেটাও বোঝেনি যে ওখানে একটা ফোসকা পড়ে অত বড় ঘা হয়ে আছে, সেটা নিয়েই ছিল। পরে ব্যাকটেরিয়া ঢুকে পুরো পাটাকে পচিয়ে দিয়েছে। তারপরে তার ডিব্রাইডমেন্ট করা হয়েছে, অর্ধেক পা কেটে বাদ দেওয়া হয়েছে। এরকম পেশেন্টও দেখা গেছে। ফলে নিউরোপ্যাথি হচ্ছে কিনা, ফুট কেয়ার, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলো মাঝে মাঝে মিস্টেক হয়, সেগুলো আমাদের একটু আরও যত্নশীল হয়ে দেখতে হবে। এইটা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই ইন ডিটেল, কারণ আমার পরিচিত একজন মানুষের, খুব প্রিয় মানুষের এরকম ঘটনা ঘটেছিল, এবং দ্যাট হ্যাপেন্ড ফ্রম ডায়াবেটিস ইটসেলফ। যে পায়ের আঙুলগুলো প্রথমে একটা 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 করে পচে যেতে আরম্ভ করলো, এবং আমাকে বলেছিল গল্প করে যে, জানিস তো ডাক্তারবাবু আমার কোড়ে আঙুলটা ধরে ভেঙে দিলেন, আমি আর কিছু ফিল করলাম না। না, তারপর ওই আঙুলটা বাদ গেল, তারপর তার পাশের আঙুলটা বাদ গেল, তার পাশের আঙুলটা বাদ গেল।
পুরো সব কটা পায়ের আঙুল বাদ চলে গেল, পায়ের একটা অংশ বাদ গেল, বাদ গেল। এইটাকে কি বলা হয়? এটা 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 দুটো কারণে হয়। একটা হচ্ছে ডায়াবেটিক ফুট আলসারেও হতে পারে, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, সেটাকে যদি কিছুটা অংশ বাদ নেওয়া হয় তাহলে আরও প্রক্সিমাল, মানে আরও উপরের দিকে পাটা ইনভলভড হবে। প্লাস ডায়াবেটিসে আর একটা ডেডলি, এটা তো হলো ভ্যাসকুলোপ্যাথি, মানে ওখানে নার্ভ ড্যামেজ হয়েছে প্লাস ভেসেলস। আর একটা ডায়াবেটিক পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আছে। পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ কী হয়, সেটা হচ্ছে যে মেন আর্টারি, যে মেন রক্তবাহ ধমনী, যেটাতে রক্ত যায়, তার মধ্যে নোংরা জমে, রক্তবাহ কম্প্রোমাইজড হয়ে যায়, মানে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হয়ে গিয়ে গ্যাংগ্রিন হয়। আচ্ছা। তখনই যে অংশটাতে রক্ত যাচ্ছে না সে তো মরে গেছে, সেটা কালো হতে আরম্ভ করে, গ্যাংগ্রিন হলে যেরকম কালো হয়ে যায়, পরে সেটা অ্যাম্পুট করে বাদ দিতে হয়, পরে ক্যানালাইজ করতে হয়, যে আর্টারিটা যেখানে ব্লক হয়েছে সেটাকে খুলে দিতে হয়। অনেক পদ্ধতি আছে, বাইপাস আছে, গ্রাফটিং আছে, স্টেন্টিং আছে, ইত্যাদি অনেক পদ্ধতি আছে চিকিৎসা। কিন্তু বায়োস্টেন্টিং করা যায়? হ্যাঁ, আচ্ছা, করা যায়, ওকে। বায়োস্টেন্টিং করা যায়, কিন্তু ওই আর কি, সেটা আগে থেকে বুঝে শুনে করতে হয়। এবং সেটা পেশেন্টে যদি বলে যে আমার পায়ে ব্যথা করছে, বা আমাদের কিছুটা হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, এত পায়ে ক্র্যাম্প হচ্ছে, দুভাবে হয়। একটা হচ্ছে ভাস্কুলার ক্লডিকেশন, একটা নিউরোজেনিক। তো সেখানে নার্ভ আর আর্টারির টেস্ট করতে হয় আর কি, যে ডপলার স্টাডি করে দেখা রক্তবাহ ঠিক আছে কিনা, আর এনসিবি আরও কিছু পরীক্ষা আছে যেগুলো থেকে বোঝা যায় নার্ভ ড্যামেজ হয়েছে কিনা। মানে ডায়াবেটিস পেশেন্টের শুধু এই রক্তে শর্করা নিয়ন্ত্রণে আছে কিনা সেটা একমাত্র লক্ষ্য নয় ডায়াবেটিসের চিকিৎসাতে। পেশেন্ট ভাবে ডাক্তার এই 10 মিনিটে বুঝলো কি এত তাড়াতাড়ি? আমাদের এক্সপিরিয়েন্স সেরকমই হয়েছে। তাদের ঢোকা থেকে পেশেন্টটা অবজার্ভ করতে শুরু করেছে, কেমনভাবে ঢুকছে, তার কি অসুবিধা আছে, সে কোন অসুবিধার কথাটা প্রথমে বলছে, আরও কোনো অসুবিধা আছে কিনা, পেশেন্টের পা একবার দেখে নেওয়া, সেগুলো সব আমরা করে ফেলি। আপনি একটু আগেই বললেন যে ওই মেডিটেশনের নাকি প্রচন্ড ইম্পর্টেন্ট রোল আছে, সেটা কি মেডিটেশনে? আসলে কি হয়, মেডিটেশনের সময় আমাদের একটা ব্রিদিং এক্সারসাইজ হয় তো, এবং যারা মেডিটেশন করতে পারেন না তাদের আমি বলি যে বক্স ব্রিদিং করুন। মানে 4 সেকেন্ড ধরে শ্বাস নেওয়া, 4 সেকেন্ড ধরে হোল্ড করা, আবার 4 সেকেন্ড ধরে ছাড়া। এই পদ্ধতিটা করলে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে যে ওভার অ্যাক্টিভিটি হয় সেটা ইনহিবিটেড হয়, ফলে স্ট্রেস হরমোন ব্লাডে কমে, কর্টিজল, অ্যাড্রিনালিন ইত্যাদি। সেগুলো আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে, আমাদের হার্টের ওপর চাপ কমাতে সাহায্য করে, সিম্প্যাথেটিক কিছুটা কাট ডাউন হয়, তো তার জন্য রক্ত চাপ কিছুটা কন্ট্রোল করতে সাহায্য করে। এবং যারা মেডিটেশন করেন দেখা যায় তাদের স্ট্রেস হরমোন কম থাকার জন্য ডায়াবেটিস কন্ট্রোলে বেটার হচ্ছে। এবং যারা মেডিটেশন করেন, যেহেতু অ্যাড্রিনালিন একটা নিয়ন্ত্রণে থাকে, এবং যারা স্ট্রেসড থাকেন তাদের ঘুমটাও রাত্রে ভালো হয়, এবং ঘুম ভালো হলে সেই একই কথা, কর্টিজল কম থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাওয়ার জন্য গ্লুকোজ কন্ট্রোল ভালো হবে। আচ্ছা, এই যে এখন খুব ট্রেন্ডে এসছে ডিটক্স করা এবং ক্লেন্স করা, এই ডিটক্স করা বা ক্লেন্স করা এই সমস্ত মেথডগুলোর কোনো ডেঞ্জার আছে? আসলে কি হয়, এরকম বাজারে অনেক কেমিক্যাল পাওয়া যায় বোতলে বোতলে ভরে, লোকে সেটা জলে মিশিয়ে মিশিয়ে খাচ্ছে, এবং তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের হার্ট এবং কিডনির জন্য ভালো না। আপনাকে যদি ডিটক্স করতেই হয়, তা বাড়িতে আপনি লেবু জল খান ডিটক্সিফিকেশনের জন্য, এবং সেটা যাদের অম্বল অ্যাসিডিটি আছে তারা নিশ্চয়ই খালি পেটে খাবেন না, তাহলে অ্যাসিডিটি বেড়ে যাবে, কারণ লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। এবং আমরা যে খাবারগুলো, হেলদি খাবারগুলোর কথা বলি, প্রত্যেকটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রত্যেকটা আপনাকে ডিটক্স করবে। যেমন শাকসবজি, এর মধ্যে ভিটামিনস আছে, রঙিন যেগুলো সবজি তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ক্যাপসিকাম, বেল পেপার, যেগুলো ক্যাপসিকামের মধ্যে দেখতে লাল, লাল নীল, হলুদ, হ্যাঁ। ওগুলো তো খুব ডিটক্সিফিকেশন আপনাকে করবে। ফল, গুড ফ্রুটস খান না, ডিটক্সিফিকেশন হওয়াতে কোনো বাধা নেই, বেশি বরং আরও বেশি ভালো ভালো হবে। তবে কমার্শিয়ালি প্রিপেয়ার্ড কিছু জিনিস যার মধ্যে প্রিজারভেটিভ আছে সেগুলো না কিনে খাওয়াটাই ভালো। এবার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে যে কীভাবে নিজেকে ডিটক্স করবে। একজন বলে আমি খুব স্ট্রেসড আছি, আমি ডিটক্স করার জন্য রাত্রিবেলা অ্যালকোহলের বোতল নিয়ে বসে গেল, সেটা হলে হবে না। মানে তার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করবে সে কীভাবে কী করবে। হেলদি লাইফস্টাইল একটা অভ্যেস, একটা ডিসিপ্লিন, একটা রেগুলারিটি, এটা থেকে বেরিয়ে এসে তার হেলদি লাইফস্টাইল লিড করা সম্ভব না। আচ্ছা, অনেকে ঘুম থেকে উঠে দিনটা শুরুই করেন গরম জলে, একটু লেবু, একটু মধু দিয়ে, এটা ভালো না খারাপ? ডায়াবেটিসের জন্য মধুর কোনো ইম্পর্ট্যান্ট রোল নেই। এবার যাদের ডায়াবেটিস নেই তাদের একটা এনার্জি সকালবেলা পাওয়ার জন্য সে মধু খেতেই পারে, মধুর মধ্যে ক্যালোরি আছে, চিনি আছে, সুগার লেভেল একটু বাড়বে, তাতে তার এনার্জি পাবে। আর লেবু আর মধু দিয়ে জল খেলে যে রোগ হবে এটা একটা মিথ, এতে কোনো এর ক্ষমতা নেই। উল্টে ভিনিগার
অ্যাপেল সিডার ভিনিগার খেলে তার ইনসুলিন রেজিস্ট্যান্ট কমানোর ক্ষমতা আছে এবং তার রোগা হওয়ার ক্ষমতা আছে, করার ক্ষমতা আছে। মানে তাই বলে যে ঘুম থেকে উঠে এই সদুষ্ণ জলে লেবু আর মধু দিয়ে খেলে অতিরিক্ত ফ্যাট ট্যাট গুলোকে বের করে কি দেয়। করে করবে, তার কি কোনো সাইন্টিফিক মেকানিজম আমার আপনার জানা আছে? নেই তো। না। এটা তো মিথ। মানে এটাতে রোগা হওয়ার কোনো পদ্ধতি নেই। উল্টে এরকম আমি প্রচুর লোককে দেখেছি তার 2 কেজি ওজন বেড়ে গেছে, কারণ সে মাসে 3 কেজি মধু খেয়ে নিয়েছে। আর মধুর মধ্যে প্রচুর ক্যালোরি আছে। ফলে যেটা মিথ, মানে এটা মিথ। হ্যাঁ প্রচুর লোক খায় কিন্তু সকালবেলা প্রচুর ঘুম লোকে থেকে খায়। উঠেই ঈষদ উষ্ণ জলে, অনেকে আবার মধুও খায় না, হ্যাঁ। ঈষদ উষ্ণ জলে শুধু লেবু খায়। আমি তো বলি ঘুম থেকে উঠে বেস্ট বেভারেজ হচ্ছে প্লেন ওয়াটার। সেটা কি গরম না ঠান্ডা? নর্মাল টেম্পারেচারের জল। কেউ যদি কারো সর্দি কাশি থাকে না, ঈষদ উষ্ণ জল খেতে পারে। 1/2 লিটার জল খান, দিস দ্য বেস্ট বেভারেজ। তারপরে আপনি চা খান। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে জল খান, নিজেকে হাইড্রেট করুন, নিজেকে প্রিপেয়ার করুন বডিকে ফর দ্য নেক্সট অ্যাক্টিভিটি। নেক্সট অ্যাক্টিভিটি কুড বি ইয়োর এক্সারসাইজ, ইয়োর ডেলি রুটিন, যেটা হবে সেটা করা উচিত। নিজেকে আগে প্রিপেয়ার করা উচিত, আচ্ছা। জলটা খাওয়া। এখন অনেকেই লিভার ডিটক্স করে, ট্যাবলেট আছে, সেটা জলে ফেলে দিলে ভুর 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 করে গুলে যায়, হ্যাঁ, তারপর সেটা ঢক 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 করে করে খেয়ে খেয়ে নেয়। নেয়। এবার দিনে 2 বার খেলেই নাকি লিভার ডিটক্স হয়ে যারা যায়। অ্যালকোহল খায় তারা এগুলো কিনে কিনে খায়। হ্যাঁ, অনেকে হ্যাঁ, হ্যাঁ। অনেকে বাজার থেকে বলছে এসজিপিটি এসজিওটি নাকি এতে সে কমে তো যাচ্ছে। গ্লুটাথায়ন আপনি এমনি খেলেই এসজিপিটি এসজিডি কমবে। তারপরে কি লিভার ইনজুরি আপনার কমবে? বা কিছু বাজারে ওষুধ আছে যেগুলো অ্যাকিউট লিভার ইনজুরিতে ইউজ করা হয়। NaCl-16 বলে একটা ওষুধ আছে, ভাইরাল হেপাটাইটিসে খুব ইউজ করা হয়। সেটা তো লিভারে ডিটক্সিফিকেশন, মানে ওই ইনফ্লামেশন কিছুটা কমাবে। তার মানে কি আপনার সেটা মদ খাবার বিকল্প হলো? আপনি রোজ রাত্রিবেলা মদ খাবেন আর এই 4টে করে বড়ি খাবেন, তাহলে হবে? মদ খেলে পয়সাও খরচা, লিভার তো পার্মানেন্ট খারাপ হবে। আপনার এসজিপিটি এসজিডি কমছে, কিন্তু আপনার লিভার ফাইব্রোসিস হচ্ছে কিন্তু। এবং দেখা যায় যে ক্রনিক লিভার ডিজিজ যেটা অ্যালকোহলিজমে হয়, প্রচুর পেশেন্টের লিভার ফাংশন নর্মাল, কিন্তু তার সিরোসিস অফ লিভার হয়ে আছে। লিভার ফাংশন নর্মাল কিন্তু সিরোসিস। হ্যাঁ, তার দেখা যায় যে তার এসজিপিটি এসজিওটি নর্মাল, তার বিলিরুবিন নর্মাল, হয়তো অ্যালবুমিনটা একটু কমতে আরম্ভ করেছে, কারণ লিভার অ্যালবুমিন তৈরি করো, তো সিরোস অফ লিভার অ্যালবুমিন তৈরি করতে পারে না, কিন্তু লিভারে এসজিপিটি এসজিওটি নেই। আমাকে পেশেন্ট এসে থাকতে এই ব্লাড রিপোর্টটা দেখে বলুন তো আমার লিভার ঠিক আছে কিনা, লিভারে ফ্যাটি লিভার আছে কিনা। প্রচুর পেশেন্টের ধারণা আছে যে এলএফটি মানে লিভার ফাংশন টেস্ট, রক্তের রিপোর্ট দেখে বোঝা যায় ফ্যাটি লিভার আছে কিনা। আসলে এসজিপিটি এসজিওটি লিভারে ফ্যাট থাকলে যে ইনফ্লামেশন হয় তাতে অনেক সময় বাড়ে, যেটাকে বলি নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, ন্যাশ। এরকম অনেক পেশেন্ট আছেন যাদের লিভার ফাংশন এসজিপিটি এসজিওটি অ্যাবসলিউটলি নর্মাল, কিন্তু গ্রেড 2 ফ্যাটি লিভার আছে। আর আমরা জানি ফ্যাটি লিভার হচ্ছে লিভারের স্বাস্থ্যের জন্য খারাপ, কারণ ভবিষ্যতে ফ্যাটি লিভার থেকে সিরোসিস হতে পারে। তাহলে কি আপনি লিভার ফাংশন দেখে বুঝবেন যে আপনার ফ্যাটি লিভার থেকে আমার লিভার সিরোসিস হবে কিনা? বুঝতে পারবেন না। আল্ট্রাসাউন্ড করতে হবে, কোনো ইমেজিং করতে হবে, ফাইব্রোস্ক্যান করতে হতে পারে, তো বুঝবেন কীভাবে? আন্দাজে কারো কাছ থেকে একটা শুনে নিয়ে সেটা নিয়ে চিকিৎসা করে আর বারবার একই টেস্ট করে আপনার লাভটা কী? অনেকে এমনি নিজেরাই টেস্ট করে, নিজেরাই রিপোর্ট দেখে, রিপোর্টগুলো গুছিয়ে ফাইলে রেখে দেয়, ডাক্তারের কাছেও যায় না। ঠিক আছে, মানে তার ব্লাড প্রেশারটা চেক করার দরকার নেই, তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করার দরকার নেই, তার ইউরিন টেস্ট করতে দরকার নেই, হার্টের কোনো চেক আপ থাকলে সেটা করতে হবে। হয়তো সে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপায়, তার মনে হয়েছে হিমোগ্লোবিন কম, সে শুধু সিবিসি করে রেখে দিয়েছে যে একটা তো হিমোগ্লোবিন ঠিক আছে, তাহলে ও আমার কোনো চিন্তা নেই। আসলে সে হাটে সিঁড়িতে উঠতে গেলে হাঁপাচ্ছে, তার মানে কার্ডিয়াক কোনো একটা প্রবলেম থাকতে পারে, জানে না সে। এবার এরকম মানুষ বলে রাখতে পারে হাঁটাচলা করতে গেলেই হাঁপাই। আসলে তার ইনঅ্যাক্টিভিটি এই লেভেলে গেছে, তার বডির ফিটনেস এই লেভেলে গেছে, সামান্য রুম থেকে তার রুমের বাইরে বাথরুম, সেখানে যেতে গিয়ে সে হাঁপাচ্ছে, তার এক্সারসাইজ এত কমে গেছে। কিন্তু মানুষ আছেন প্রচুর যারা ওই ডেস্ক জব করেন বা আইটিতে জব করেন, তারা সারাদিনে 5 মিনিটও হাঁটেন না। মানে দেখা যাবে খুব বেশি হলে 1000 স্টেপ হয়তো সারাদিনে তার ওয়াক হয়েছে সব কিছু মিলিয়ে। সেটা তো খুব আনহেলদি লাইফস্টাইল হয়ে গেল। এখন ওই জন্য অনেকে বলছে স্ট্যান্ডিং ডেস্ক, হ্যাঁ, বা 20 মিনিট পর একবার করে উঠে একটু হাঁটা চলা করা, সেটা খুব ভালো অভ্যেস, সত্যি খুব ভালো অভ্যেস। তবে সারাদিনে যদি মানে ডেস্ক জবও হয়, অন্তত 6-7 হাজার স্টেপ হাঁটা উচিত আমার মনে হয়। আচ্ছা, ওই লিভার যাদের ধরুন ফ্যাটি লিভার অলরেডি হয়ে গেছে, তারা লিভারটাকে ভালো রাখবে কিভাবে? ফ্যাটি লিভার কেন হয়েছে সেটা প্রথমে দেখে নিতে হবে, সেটা অ্যালকোহল থেকে হয়েছে না নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যদি অ্যালকোহল থেকে হয়, অ্যালকোহলটা বন্ধ করতে হবে। যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়, তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, অথবা ওবেসিটি হচ্ছে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ওবেসিটি থেকে, তাহলে সেটাকে কমাতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর উপায় হচ্ছে এক্সারসাইজ, খাবারে নিয়ন্ত্রণ, শরীরের ওজন কমানো। এক্সারসাইজের কথাটা একটু আগে বললাম, এক্সারসাইজ মানে শুধু হাঁটা নয়, কিন্তু সাইক্লিং, জগিং, জাম্পিং, জুম্বা, ডান্সিং, যা পারে এক্সারসাইজগুলো, স্পোর্টস অ্যাক্টিভিটি, এগুলো সব এক্সারসাইজের মধ্যে পড়ে।
খাদ্যাভ্যাস, যে খাবারে লিভারে ফ্যাট যাবে, মানে গ্লুকোজ যে খাবারে বেশি তৈরি হয় সেখান থেকে ফ্যাটে কনভার্টেড হয়, তো সেই খাবারগুলো কমিয়ে ফেলতে হবে। তাহলে রিফাইন কার্বোহাইড্রেট কমাতে হবে, ওই যে খাবারগুলো বলছিলাম চিনি, মিষ্টি, গুড়, এগুলো ময়দা, ভাত জাতীয় জিনিস, এগুলো কমিয়ে শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ, মাছ, মাংস এগুলো খাওয়া যেতে পারে, সেগুলো খেলে ভালো। আর ওজন কমানোর আজকাল ওষুধ এসে গেছে, ইন্ডিয়াতে অর্লিস্টাট অ্যাপ্রুভড, সেটা খাওয়া যেতে পারে, ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, সেটা খাওয়া যেতে পারে। কিন্তু সেটা খেলে কি ওজন কমে যায়? ওজন কমে, এবং সেটা অসুবিধাও আছে, কারো পেটে ব্লোটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, বা কিছু নোন সাইড এফেক্টস আছে, কিন্তু সেগুলো কম। আর ওজন কমানোর এই যে ওষুধটা একটু আগে আমরা এপিসোডের শুরুতেই বললাম না, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, সেটা ওজন কমাতে হেল্প করে, সেগুলো ফ্যাটি লিভার কমাতে হেল্প করে, ডায়াবেটিস কমাতে হেল্প করে, কিডনি ভালো রাখে, হার্ট ভালো রাখে ইত্যাদি। ফলে সেটা ইউজ করা যেতে পারে। ফলে ডায়াবেটিস হবে বলে আমি ফ্যাটি লিভার থেকে চুপ করে, ফ্যাটি লিভার আছে জেনে চুপ করে বসে আছি, সেটা করলে হবে না। কিন্তু ডায়াবেটিস তাহলে হবে এবং ওজনও বাড়তে থাকবে। ফ্যাটি লিভার হয়েছে, আমাকে প্রোঅ্যাক্টিভ হয়ে সেটাকে রিভার্স করার চেষ্টা করতে হবে। প্রথম কাজ হচ্ছে ওজন কমানোর মাধ্যমে, সেটা দরকার পড়লে নিজেকে এক্সারসাইজ শুরু করে দিতে হবে, এবং ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট চার্ট ফলো করে আমাদের ডায়েট খেতে হবে। আচ্ছা, আমাদের ধরুন ইন্টারনেট, তারপর সোশ্যাল মিডিয়াতে কোন কোন মিস ইনফরমেশনগুলো ডেঞ্জারাস, যেগুলো আমাদের অ্যাভয়েড করাই উচিত, মানে ওই করতেই তো হবে? প্রথমেই আপনি একটা বললেন যে 7 দিনে ডায়াবেটিস কিওর হয়ে যাবে, তো সোশ্যাল মিডিয়াতে এরকম একদম ভুরুভুরি আছে, বা ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দিন, কারণ ডায়াবেটিসের ওষুধ আমাদের কিডনি খারাপ করে। অনেক লোক ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দিয়েছে, সেই উল্টে ডায়াবেটিস থেকে তার কিডনি খারাপ হচ্ছে। এরকম প্রচুর ইনফরমেশন আছে। বা কোনো একটা খাবারের নাম বলে দিলে, এই খাবার খান তাহলে আপনাকে কোনো ওষুধ খেতে হবে না। বা আমি একটা দেখেছিলাম কিছুদিন আগে যে রসুন খান তাহলে আপনাকে ডায়াবেটিসের ওষুধ খেতে হবে না। এবার কিছু লোক সারাদিনে 8টা-10টা করে রসুন খাচ্ছে। কী লাভ আছে রসুনের মধ্যে? তার মধ্যে অ্যালিসিন আছে। অ্যালিসিন বলে একটা কেমিক্যাল কম্পাউন্ড আছে। অ্যালিসিন কেমিক্যাল কম্পাউন্ড আমাদের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, বাত মানে যাদের আর্থ্রাইটিস আছে সেগুলোতে কিছুটা হেল্পফুল হয়। তাহলে কি ডায়াবেটিস কমিয়ে দেবে বা কোলেস্ট্রল পুরোপুরি জিরো করে দেবে যাদের কোলেস্ট্রলের প্রবলেম আছে অনেক বেশি? সেরকম তো নয়। এরকম প্রচুর মিসইনফরমেশন আছে, এবং কিছু কিছু ওষুধ আছে যেগুলোর অ্যাক্টিভ বিজ্ঞাপন হয়, যেগুলো কিন্তু কোনো ক্লিনিক্যাল এভিডেন্স নেই, এবং মানুষ সেই ফাঁদে পা পড়ে সেই ওষুধগুলো খেয়ে তাদের অর্গান ড্যামেজ করছেন। সেগুলো নিয়ে আমার ভীষণ আপত্তি, এবং প্রচুর লোককে আমি বলেছি, এগুলো আমি তো ওপেনলি বলতে পারি না, এগুলো প্রচুর লোকের আপত্তি থাকতে পারে, লোকে ধেই ধেই করে তেড়ে আসবে যারা এই ব্যাপারগুলো ব্যবসার সঙ্গে যারা জড়িত। ফলে তাদেরও বুঝতে হবে, তারা কিন্তু নিজেরাও খাচ্ছেন না, তারা বিক্রি করছেন, তারা কিন্তু নিজের বাড়ির লোকে নিজের জন্য সেগুলো ব্যবহার করছেন না। এটাই হচ্ছে আমাদের দেশের খুব বড় দুঃখ আর কি, মানে ট্র্যাজেডি বলতে পারে। অনেকে ডায়েটের জন্য মানে এক্সট্রিম লো কার্ব ডায়েট করে, কেউ কেউ লিকুইড ডায়েট করে, কেউ কেউ ফ্রুট ডায়েট করে, কেউ কেউ জুস ডায়েট করে, মানে এক্সট্রিম ফর্ম অফ ডায়েট, মানে ক্র্যাশ ডায়েট যেগুলোকে বলে। এইগুলো কি ভালো? এগুলো তো ব্যালেন্স ডায়েট হলো না। আপনি কিছুদিন আগে একজন শুনেছিলেন না, কোরিয়ান একটা মহিলা ফ্রুট খেয়ে শুধু ফ্রুটস খাচ্ছিলেন, মারা গেলেন। কারণ তার বডিতেও তো অন্যান্য নিউট্রিয়েন্টসগুলো ঢুকছে না। আমাদের ব্যালেন্স ডায়েট হতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো থাকতে হবে, ওয়াটার ঠিকঠাক থাকতে হবে, ঠিকঠাক প্রপোর্শনেটলি, আপনার ভিটামিন মিনারেলস থাকতে হবে, তবেই না হবে। এবার শুধু কি মাংস খেয়ে একটা লোক বাঁচতে পারবে? একমাত্র বাঘ বাঁচতে পারবে, তার শরীরের গঠনটা সেভাবে ঈশ্বর দিয়েছে। মানুষের শরীরে ফাইবার লাগবে, ভিটামিনস লাগবে, তার সঙ্গে প্রোটিন লাগবে। প্রোটিন আমিষ সোর্স থেকে আসতে পারে, বা ভেজিটেরিয়ান যে সোর্সগুলো আছে, মানে নিরামিষাশী যে সোর্সগুলো আছে সেগুলো থেকে আসতে পারে। এবার যারা ভেজিটেরিয়ান তারা কি তাহলে বলে, তাহলে আমরা তো মাছ মাংস খাই না, তাহলে কি আমরা প্রোটিন পাবো না? নিশ্চয়ই পাবে। টোফু আছে, সয়াবিন আছে, পনির আছে, মানে দুগ্ধ জাতীয় দ্রব্যগুলোতেও তো অনেক অনেক প্রোটিন আছে। ডাল যেগুলো আছে, লেগিউমস মানে বিনস অ্যান্ড যেগুলো, বিন, রাজমা, বিভিন্ন রকম পালসেস, ডালের বিভিন্ন প্রকারভেদ আছে। আমরা কত ডাল খাই, আরও অনেক অনেক ডাল আছে, মুসুর ডাল, মুগ ডাল, অড়হর ডাল, আরও অনেক অনেক প্রচুর প্রচুর ডাল আছে। খাসিরি ডালটাকে খেতে না করি, নিউরো টক্সিসিটি করে, ও তাই নাকি? পঙ্গু করে দিতে পারে, ল্যাথেরিজম হতে পারে। হ্যাঁ, সেটা খাসিরি ডাল খুব বেশি খাওয়া উচিত না। হ্যাঁ, এবার আরও অনেক প্রকারের ডাল আছে, সবুজ সবুজ ডাল, আমরা দিই কলাইয়ের ডাল, সেগুলো মিক্সড ডাল পাওয়া যায়, তরকাতে খাই আমরা, সেই ডাল ভালো। ডায়াবেটিস যারা যারা নিরামিষাশী, যারা ভেজিটেরিয়ান ডায়েট পছন্দ করেন, ভেজিটেরিয়ান সোর্স অফ প্রোটিন, এগুলো খাওয়া যেতে পারে। এখন সোশ্যাল মিডিয়াতে একটা খুব ট্রেন্ডিং হচ্ছে যে গরম জলে যদি লবঙ্গ দিয়ে খাওয়া যায় তাহলে সেটা ফুসফুস ডিটক্স করে। আসলে কি হয়, ফুসফুসের সিমটম কি? ফুসফুসের রোগের কাশি। কাশি অনেক সময় মানুষের গলা থেকেও হয়। দেখবেন ভাইরাল ইনফেকশন, আপনার গলা ব্যথা হলে গলা শুকিয়ে বা ইরিটেশন হয়ে কাশি হয়। লবঙ্গ, ওর একটা ইফেক্ট আছে থ্রোটে, ইরিটেশনটা কমায়, থ্রোট ইরিটেশনটা কমায়।
কারো কারো ক্ষেত্রে তাহলে কাশি কমায়। কাদের ক্ষেত্রে লবঙ্গ কাশি কমাবে? যাদের থ্রোট প্রবলেম থেকে কাশি হচ্ছে। হুম লোকে এখান থেকে একটা ইনফারেন্স ড্র করেছে যে কাশি কমায়, থ্রোট ইরিটেশন কমায়, সেটা কিন্তু লোকে ভাবছে না, কাশি কমায়। ফুসফুসে যেহেতু একটা সিমটম কাশি, সেই জন্য লোকে ভাবে লবঙ্গ জলে ফুটিয়ে খেলে ফুসফুসের রোগ কমে যাবে, ডিটক্সিফিকেশন হবে। কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। ওকে 10 দিনে 10 কেজি কমান, হ্যাঁ, প্রচুর 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 আছে। প্রচুর। এই ধরনের জিনিসগুলো করা ভালো। প্রথম কথা, 10 দিনে আপনি 10 কেজি কমাতে পারবেন না। দিস ইজ নট পসিবল অ্যাকচুয়ালি, অপারেশন ছাড়া। মানে পেট থেকে কেটে কেটে ফ্যাট বাদ দিলে তবে হবে। 2 নম্বর, 10 দিনে 10 কেজি কমাতে যে ওষুধ এবং যে ডায়েট ব্যবহার করা হচ্ছে সেগুলো টক্সিসিটি হতে পারে। কি ওষুধ ব্যবহার করা হয়? দেখা যায় যে লিভোথাইরক্সিন ব্যবহার করা হয় মেটাবলিজম বাড়িয়ে দেওয়ার জন্য। লিভোথাইরক্সিন মানে যেটা হাইপোথাইরয়েডিজম আমরা ব্যবহার করি। এই লিভোথাইরক্সিন কার্ডিওটক্সিক যদি ডোজের বেশি হয়, পালস রেট বাড়িয়ে দিয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। ফলে খাওয়া যাবে না। 3 নম্বর, যে ডায়েট প্ল্যান দেওয়া হচ্ছে সেটা আনসাইন্টিফিক। 10 দিন পরে অত্যন্ত ক্রেভিং বেড়ে যাবে, যেহেতু বডিতে 10 দিনের জন্য খুব কম ক্যালোরি গেছে। বডি তো কম্পেনসেট করার চেষ্টা করবে। আমাদের বডিতে হাঙ্গার এবং স্যাটাইটি কন্ট্রোল করার জন্য দুটো হরমোন আছে, একটা হচ্ছে গ্রেলিন, একটা হচ্ছে লেপটিন। গ্রেলিনটা হচ্ছে আমাদের খিদের সঙ্গে সম্পর্কিত, লেপটিনটা হচ্ছে আমাদের খিদে প্রশমনে সাহায্য করে। মানে পেট ভরে গেলে আমাদের বডিতে যে ফ্যাট সেলস আছে সেখান থেকে লেপটিন বেরোয়, লেপটিন আমাদের ব্রেনে গিয়ে কাজ করে বলে এবার থামো, আর খেও না, পেট ভরে গেছে। এই যে এতদিনে কম ক্যালোরি ঢুকলো, ডিসরেগুলেশন অফ গ্রেনিল হরমোন হয়। মানে গ্রেনিল হরমোনের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। এই 10 দিন পরে সে যখন বেরোবে, যা পাবে তাই খেয়ে নেবে, আরো উল্টে আরো বেশি মোটা হয়ে যাবে। এটা বৈজ্ঞানিক পদ্ধতি নয় ওজন কমানোর জন্য। ওজন কমাতে গেলে পেশেন্টের মনস্তাত্ত্বিক অবস্থা বুঝতে হবে, সে কি চাইছে, তার কেন ওজন কমছে না, ওজন কমানোর সে চেষ্টা করেছিল কি, যদি চেষ্টা করেছিল কেন ফেলড হয়েছে, তার মানসিক স্থিতিশীলতা কেমন, তার কি ইটিং ডিসঅর্ডার আছে বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন কিছু আছে কি, তার কি অন্য কোনো রোগ আছে, যে তার ডায়াবেটিস বা কোলেস্টেরল বা থাইরয়েডের সমস্যা আছে, সেটা কি ভালো নিয়ন্ত্রণে আছে, তাকে কি ওষুধ যেটা দেওয়া হবে সেই ওষুধটা সে কি ব্যবহার করতে পারবে, সেই ট্রিটমেন্টটা কি সে অ্যাফোর্ড করতে পারবে, তার ডায়েট কেমন, এবং তার আশেপাশের লোকজন আছে কিনা যারা ওকে হেল্প করবে ওজন কমাতে। এই 10টা পয়েন্ট ওজন কমানোর ক্ষেত্রে মনে রাখতে হয়, 10 পয়েন্টস। এর মধ্যে যদি একটা গন্ডগোল হয় তাহলে আর ওজন কমাতে পারবে না, বুঝেছেন? ফলে ওই 10 দিন আর 10 কেজি ওজন কমানোর যে লজিক, সেটা ওখানেই ধূলিসাৎ হয়ে যাবে। আপনি দেখবেন যে 10 দিন এরকম ক্র্যাশ ডায়েট করে হয়তো 3-4 কেজি কমিয়েছে, তারপরে যখন সে ডায়েটটা থেকে বেরোবে, আগে যা ওজন ছিল তার চেয়ে ওজন আরও খানিকটা বেড়ে গেছে, কারণ সে অনিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ করেছে। আচ্ছা, আমাদের আমাদের বডিকে ওই যে বলে যে কিটোসিসের মধ্যে দিয়ে যদি নিয়ে যাওয়া হয়, যদি ফোর্স করা হয়, তাহলে এই যে কিটোন ফর্মেশন করতে বাধ্য করানো হয়, তাহলে কি আমাদের ওজনও কমে, সেই সঙ্গে শার্পনেসও বাড়ে? আসলে যেটা হয় যে আমরা যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করি বা যে ধরনের ফাস্টিং করি, যেটা কিটো ডায়েটে আলটিমেটলি কিটো ডায়েট এই কারণে বলা হয় কারণ বেশি ফ্যাট খাওয়া হয়, ফ্যাটগুলো বার্ন হয়ে কিটোন বডি তৈরি করে বলে কিটো ডায়েট। তো আলটিমেটলি আপনি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, এই ফ্যাটগুলো থেকে বার্ন হয়ে কিটোন বডি তৈরি হবে এবং আপনার ওজন কমবে। মানে আমার বডির ফ্যাটটাই তখন কিটোনে কনভার্ট হবে, এনার্জি তৈরি করবে, কারণ বডিকে তো বাঁচতে হবে, তখন রোগা হওয়া শুরু হবে। আর এই যে ওজন কমানোর এই যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, এটা অটোফ্যাজি বলে একটা মেকানিজম আছে বডিতে অ্যাক্টিভেট হয়ে যায়, নিজের রিপেয়ার করা, ডেড সেলগুলোকে নিজেকে রিপেয়ার করা। সেটাও একটা ভালো। তাহলে এই কিটো ডায়েট খেয়ে সেটা করার কোনো দরকার নেই। আপনি আপনার স্বাভাবিক খাবারটা একটু স্বাস্থ্যকর বানিয়ে সেটা যদি কম পরিমাণে খান এবং প্ল্যান্ড ওয়েতে যদি খান এবং একটু যদি ফাস্টিং মেনটেন করেন ইন দ্য ফর্ম অফ ইন্টারমিটেন্ট ফাস্টিং অর সামথিং লাইক দ্যাট, তাহলে কিন্তু ওজন কমবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হোয়াট অ্যান এপিসোড, ফাটাফাটি এপিসোড। থ্যাংক ইউ। আপনাদের কেমন লাগলো একটু লিখে জানান, একটু লাইক করুন, কমেন্ট করুন এবং একটু সাবস্ক্রাইব করুন। যত আপনারা বেশি সাবস্ক্রাইব করবেন, তত আমরা বেটার গেস্টদের নিয়ে আসতে পারবো, তাদের অ্যাপ্রোচ করতে পারবো। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানাবেন। আগামী দিনে কেমন এপিসোড দেখতে চান, ওনার সঙ্গে আর কি নিয়ে আলোচনা করলে আপনারা খুশি হবেন, সেগুলোও লিখে জানান। আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। টিল দেন, টাটা।